সো আমাকে যারা চেনেন তারা সবাই বা একটা বড় অংশ নিশ্চয়ই জানেন যে নামের প্রতি আমার একটা বিশেষ ফ্যাসিনেশন আছে। সো ওয়াহিদা রহমান নামে একজন ইন্ডিয়ান আর্টিস্ট ছিলেন, 50 এবং 60-এর দশকে বেশ নাম করছিলেন। আবার বাংলাদেশে একজন ভিলেন আসছে মিশা সওদাগর, তার দাবি সে হচ্ছে 800 থেকে 1000 সিনেমা করছে, যেটা হচ্ছে গিনেস বুকের মতো। সো একজন মানুষের নাম যদি ওয়াহিদা মিশা হয়, তো সেই মানুষটাকে আসলে আমি ক্যাটাগরাইজ করবো কীভাবে? সে কি ওয়াহিদা রহমানের বৈশিষ্ট্য দিয়ে ক্যাটাগরাইজ করবো, না মিশা সওদাগর দিয়ে ক্যাটাগরাইজ করবো? সো হাওয়েভার এরকম একটা অদ্ভুত নাম যখন শুনলাম আমার বড় আপার মুখে, সো স্বাভাবিকভাবে ওনার প্রতি আমি তখন কিউরিয়াস হইলাম এবং তারপর ওনার সাথে কথা হলো। দেখলাম যে উনি একজন সাহিত্যানুরাগী, উনি আবার মিডিয়াতেও দীর্ঘ 1.5 যুগ কাজ করছে বলে শোনা যায়। কারণ আমি যখন ওনাকে চিনতাম তার কিছুদিন পরে উনি আমেরিকায় চলে গেছে, বাট বাবল রেশিওর টানে উনি আমেরিকা থেকে আসছে, এই বাবল রেশিও করে আবার কালকেই চলে যাবে শোনা যাচ্ছে। সো হাওয়েভার বাবল রেশিওর টানে আসলে আসে নাই, ওটা এমনি বললাম, কিন্তু আসলে কেন আসছে সেটাও জানি না, হয়তো আলাপ থেকে জানা যাবে। তো ওনাকে যখন বলতেছিলাম যে আপু বাবল রেশিওতে আসেন, উনি বলতেছিল যে বাবল রেশিওতে আসবো, আমার তো কথা বলার মতো তেমন কিছু না, আমি তো ইন্টারেস্টিং মানুষ না। সো আমি বললাম আপনি তাহলে বোরিং মানুষ? উনি আবার বলে না, বোরিংও না। সো তখন উনি ওনার সাথে আলাপের একটা টাইটেল দিল যে লাইফ আন্ডার দ্য সারফেস। সো আমি তো আসলে অত হাই থরের কথাবার্তা বুঝি না, তো মনে হলো যে এই টপিকে কথা বলা যাইতে পারে। সো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আর্জেন্টিনার একজন কবি ভিক্টোরিয়া কম্পোর চিঠি চালাচালি ছিল। সো আমি ভাবতেছিলাম ওনার সাথে চিঠি চালাচালি করবো, কিন্তু বড় বোনের বান্ধবীর সাথে তো চিঠি চালাচালি করা একটু অভদ্র দেখায়। হাওয়েভার সেটা বিষয়টা, যে বিষয়ে কথা বলার কথা ছিল সেটা নিয়ে কথা বলি। সো আপু, এই যে আপনি যে এত কঠিন একটা টাইটেল দিলেন সাবজেক্টের, এইটার কি মানে ভাবার্থ কি? লাইফ আন্ডার দ্য সারফেস আসলে কি বোঝায়? আগে আপনি এটা বলেন যে আমাকে ডাকছেন কি মনে করে, মানে আমি আমার তো কাছ বললাম থেকে বোধহয়। কি পাবেন? কিছুই পাবেন না। ওই যে আমি তো বোধহয় শুরুতে বললাম, আপনি তো আমার কথা মানে ঠিকঠাক মতো শোনেন না। একদম পুরোটাই শুনছি, তারপরে তো নিশ্চয়ই কিছু একটা বাইর করছেন যে না এই বিষয়টা নিয়ে ইন্টারেস্টিং কিছু বাইর হতে পারে, এরকম কিছু আছে ভাবছেন নিশ্চয়ই, একটু তো ভেবে আসছেন। সেটা ভাববো পরে, আগে আপনারা যেটা জিজ্ঞেস করছে যে এই অদ্ভুত টাইটেলের মানে কি, লাইফ আন্ডার দ্য সারফেস, এটাতে কি মিন করে? এইটা দিয়ে মিন করে হচ্ছে ওই যে আপনি তো বললেন যে আমি হঠাৎ করেই ইউএসএ থেকে চলে আসছি, বাবল রেশিও করতে আসি নাই ঠিকই, কিন্তু আসছি হচ্ছে মানুষ দেখতে, মানে এক কথায় খাঁটি কথায় যেটা। তা আমি 43 ইয়ার্স এরকম একটা টাইমে যেহেতু ইউএসএ গেছি, আমার যেহেতু অনেক এনগেজমেন্ট ছিল সব কিছুতে, কাজ বা ভাল লাগা মন্দ লাগা দৌড়াদৌড়ি, বা নিজের মতো করে থাকতাম। তো নিজের মতো করে থাকতাম এটার একটা ব্যাপার আছে যে আসলেই নিজের মতো করে থাকতাম, মানে যেটা মনে হইতো, যেটা করতে ইচ্ছা করছে সেটাই করছি সবসময়। তো আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটা বর্ণাঢ্য লাইফ কাটাইছি মেয়ে হিসাবে। তো সেই সেন্সে আমার অনেক এনগেজমেন্ট ছিল সব কিছুতে। তো চলে যাওয়ার পরে আমি খুব অস্থির হয়ে গেছিলাম, এই জিনিসগুলি এত মিস করছি। তো আমার মনে হয়েছে যে আলটিমেট ওখানে মন বসানোর জন্য আমার মানুষ দেখে যেতে হবে। তো আমি আমার মানুষদেরকে দেখার জন্য এই যে 9 মাস পর ছুটে চলে আসছি। আচ্ছা, তো এই জন্য ওই আপনি যেটা বলতেছিলেন, তো ওই এইটার ধারাবাহিকতা নিয়ে বলছি যে ওই সবসময়ই যেভাবেই চলি না কেন, তো খুব উপরে ভেসে ভেসে চিন্তা করি নাই কখনো আসলে, যে ভেসে ভেসে চলে গেছি, সময় টাইম পাসের জন্য কিছু একটা করছি। যেটাই করছি মোটামুটি 100% যতটুকু কাজ হোক সেটা এতটুকু হয়, একটা সুতার সমান কাজ হইলেও সেইটুকুর মধ্যে আমার 100% দেওয়ার চেষ্টা করছি। ওই সেন্সে মনে হয়েছে যে আসলে ভেসে ভেসে চলি নাই কখনো, সেটা ভালো ফলাফল নিয়ে আসবে না কি আমাকে রিওয়ার্ডেড করবে, সোনা দানা টাকা পয়সা বানাবো জমাবো, এটা না, মন থেকে ভালোবেসে কাজটা করছি যেটাই করছি। তো ওই জন্যই সবসময় মনে করি যে আমি আসলে পানির নিচেরই, মানে উপরে ভাসি না। আচ্ছা, ভাসতে পারবো না। ওকে। সো এটাকে যদি এভাবে বলা যায় যে তাহলে কি নদীতে যে পলি জমে, তাহলে পলি না, আমি নদীর উপরে ওঠার তো দরকার নেই, আমি নিচে থাকলেই খুশি। শ্যাওলার মতো কিছু একটা সাধারণ কিছু হইলেই খুশি। আচ্ছা, সো তাইলে কি আমরা যে ছোটবেলায় পড়তাম যে আমাদের জীবনের লক্ষ্য এই হওয়া, তমুক হওয়া, সেই হওয়া, আপনার জীবনের কি তারা আসলে কোনো লক্ষ্য নাই, যে কোনোভাবে বেঁচে যাইতে বলেই খুশি? বাইচে যেতে পারে না, কারণ একটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়েই তো পুরা জিনিসটা হয়। তো
তো বিষয়টা বাইচে যাওয়া হইলে তো একটু স্কিপিং হয়ে গেল, কিন্তু স্কিপিং কিছু বলতেছি না, মানে আমি তো ছোট ছোট আমার অর্জনটা আমি দেখতে চাচ্ছি না যে আমি একটা সাফল্য, আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, ওই যে মানুষ চূড়ায় উঠতে চায়, আমি তো চূড়ায় উঠতে চাচ্ছি না, কিন্তু অবশ্যই আমি পাহাড়ের গায়ে হাঁটতে চাচ্ছি, আমি পাহাড়ের গায়ে হাঁটবো, পাহাড়ের সৌন্দর্য নিব, চূড়ায় উঠতে চাই না, ওইটা বলছি। তো এটা তো ওইটা না, আপনি কি জানি বললেন, কি জানি বললেন, ওই যে জীবনের লক্ষ্য যেটা, হ্যাঁ, মানে যে কোনো ভাবে বাইচে যাওয়া, না বাইচে যাওয়া না। সো আমি যেটাই করব সেটাই ভালো করে করছি, সেটাই উপভোগ করতেছি, কিন্তু ওই যে যদি বলেন যে ওই কিছু একটা অর্জন করে নিয়ে আসবো বা ওইটা আমি দখল করতে চাই, ওইটা আমি হাসিল করবো। সো একটা মানুষের যদি অ্যাচিভমেন্টের টার্গেট না থাকে, সে আসলে এক্সপিরিয়েন্সই বা কীভাবে নেবে? কোনো না কোনো একটা অ্যাচিভমেন্ট তো আসলে এক ধরনের রেজাল্ট, সো রেজাল্ট নিয়ে তো তার একটা আগ্রহ থাকার কথা, নাহলে সে করে কীভাবে? না, ড্রাইভিং ফোর্স কাজ করবে কীভাবে? আপনি বয়ে চলতেছেন, ধরেন আপনি বয়ে চলতেছেন একটা জায়গা, একটা রাস্তা, সেই জায়গাটুক আপনি আপনার মতো করে একদম বেস্ট এফোর্টটা দিয়ে মন দিয়ে করতেছেন। অনেকেই কিন্তু অনেক কিছু করে, কিন্তু সেটা প্রাণ থাকে না, সেটা কইরা কিছু একটা, ওই যে আপনি অর্জনের কথা বলতেছেন না, এটা মানেই তো জীবন না। আমি চলতে চাই, চলতে চলতে যে উপভোগ করাটা সেটা চাইছি, সেটা করছি, সেটা আমি করছি। আমি যদি টঙের দোকানে এখন চা খেতে ভালোবাসি, তো আমি চাই খাবো, ওইটাই করব, কিন্তু ওইটার জন্য মানে ওই টাইমটুক বাঁচায় আমার, এটা যে আমাকে প্রাণের একটা আরাম দিতেছে, আমি সেটা বাঁচায় ধরেন আমি অন্য জায়গায় ব্যয় করলে হয়তো আমার একটা কিছু একটা লাভ হইতো, উপকার হইতো, কিন্তু এই জিনিসটাও আমার ভালো লাগার জিনিস, সবসময় ওই ক্যালকুলেশনে চাইতে চাই না। আচ্ছা, সো আপনি আপনার সাথে আমার যখন দেখা হয়েছিল যে আপনার দাবি ছিল যে আপনি মিডিয়াতে 18 বছর ধরে কাজ করেন, আমার ধারণা দাবি তো এটা সত্যি, মানে এটা ফ্যাক্ট, তার চেয়েও বেশি আসলে অ্যাকচুয়ালি। তো মিডিয়ার বিষয়ে আমাদের সাধারণ যে ন্যারেটিভ সেটা হচ্ছে একটা গ্ল্যামারাস লাইফ, এবং সেখানে হচ্ছে যে প্রেজেন্টেশন বা অন্যান্য বিষয়ের একটা বড় ফ্যাক্ট কাজ করে, এবং আপনি শুরুর আগে বলতেছিলেন যে বাবল রেশিও থেকে কোনো ইনকাম হয় না, তাহলে এটা চালাই কেন? তো এইখানে সবসময় যেহেতু আপনার এই ফ্যাক্টস, ফিগার, ডেটা এগুলো নিয়ে ডিল করে একটা কাজ করতে হয়েছে, সেইখান থেকে আবার আপনি যে কথাটাগুলো বলতেছেন সেটা কাইন্ড অফ এক ধরনের ভাববাদী দর্শন বা কিছুটা বোহেমিয়ান ব্যাপারের সাথে জড়িত আছে। সো এটা কি আপনার নামের মতোই তার এক ধরনের প্যারাডক্স না কি আসলে ব্যাপারটা? না, ধরেন আমি মিডিয়ার কাজটা পছন্দ করছি দেখেই তো করছি, ওইটা কিন্তু ডে টু ডে লাইফের একটা কাজ, ওইটা থেকে কে কি পাইছে সেটা কিন্তু আমি পাই নাই, সেটা পাইছে প্রতিষ্ঠান। মানে আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি, আমার কাজটাকে ভালোবাসি দেখে, আসলেই ভালোবাসি দেখে আমাকে ও এখান থেকে ওখান থেকে ডাকাডাকি করছে, বা অন্য কোনো কাজের সুযোগে, যেমন আমি পড়ছি আন্তর্জাতিক সম্পর্ক থেকে, কিন্তু আমি কিন্তু ঢুকে গেছি নিউজে, মিডিয়ায় পেছনে কাজ করতেছি। তো এই জিনিসগুলি তো ভালো লাগার থেকে করা, এখন আমি আমার কাজটুকু ভালোবাসা দিয়েই করছি, কিন্তু অন্য কি আসছে অর্জন, রিওয়ার্ড কি, টাকা পয়সা, ব্যবসা আসছে, এটা প্রতিষ্ঠান দেখছে। আমি যেহেতু এই প্রতিষ্ঠানে ছিলাম, আমি নারী নক্ষত্রগুলো জানতাম, ওই জন্য আপনাকে ওই প্রশ্নটা করছি, কিন্তু ওটার সাথে আমার খুব একটা সম্পৃক্ততা নাই। বাট আপনি নিজে তো যেহেতু মিডিয়ায় ঢুকছিলেন, সো মিডিয়ায় ঢোকার পেছনে তো কোনো না কোনো একটা ফ্যাসিনেশন থেকেই বোধহয় গেছিলেন, অন্য আরো 2-3টা অপশনের বাইরে ওইটা যেহেতু গেছিলেন। এটা হয়েছে কি, আমি পড়াশোনা যখন করতেছি আইআরে, তখনই একটা পত্রিকায় এরকম বিজ্ঞাপন দিছিল যে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, ওরা হচ্ছে একটা এনজিও, ওরা হচ্ছে ডকুমেন্টারি বানায়, এটা ফরমায়েশি ডকুমেন্টারি আর কি, পেইড হয়ে বানায়। তো ওনারা অনেক এক্সপেরিমেন্ট করতো, শুধু ডকুমেন্টারিটা বানাই টাকা পাইছে বানাইছে এটা না, ওটার মধ্যে একটা শিল্প সাহিত্যের ব্যাপার ছিল। আমি দেখছি ডিফারেন্ট আছে, অন্য অনেকেই ডকুমেন্টারি বানায়, এরাও ডকুমেন্টারি বানাইছে, মানে তখন ওইখানে আহ্বান করছিল, তখন আমি সেকেন্ড ইয়ারে মনে হয় পড়ি। তো ওইটার জন্য ওরা নতুন 6 জনকে নিতে চাইছে ডিরেক্টর হিসাবে, পুরানো 6 জনকে নিতে চাইছে, যারা অলরেডি বানাইছে এবং যারা একদম নিউ ফ্রেশার। তখন আমি ওখানে দিছিলাম, অনেকেই দিছিল, তো সেখানে সামহাও আমি আমার কথা শুনে বা আগ্রহ দেখে মানে আমি সিলেক্টেড হয়েছি। তো ওইভাবে করে আমি ডকুমেন্টারিতে ঢুকে গেছি। ঢুকে যে ওই জিনিসটা আমার এত মজা লাগছে, মজা পাইছি, তো ওইটার সময় সাথে সাথে আমি ক্যামেরার কাজ শিখছি ওখানে বসে বসে, মানে আমি মিডিয়ার অনেক কাজ শিখছি, শিখেই তখন ওভাবে করেই মেকিংয়ের আরও করব, এই চিন্তা থেকেই আমি এনটিভিতে সামহাও খোঁজ পেয়ে সিভি দিয়ে ঢুকে গেছি, কিন্তু ওইটা খুব যে প্রি প্ল্যান্ড কিছু ছিল তা। আচ্ছা, সো আপনার এর আগে আমার ফেসবুকে একটা আমি জরিপ করতেছিলাম যে আপনাকে বোঝা যায় সবচেয়ে ভালো কোন বইতে, সো আপনি এখানে বলতেছিলেন হচ্ছে আউটসাইডারের কথা। সো আউটসাইডার বইটা
মানে আলবেয়ার ক্যামুর এই বইটা আমি যাদেরকে রেকমেন্ড করছি অধিকাংশই বলছে এটা হচ্ছে খুব উদ্ভট টাইপের বই, বইটা পছন্দ না, বা যারা পছন্দ করছে তারা প্রায় সবাই হচ্ছে মেল ছিল। সো ফিমেল কারো আউটসাইডার পছন্দ এটা খুব রেয়ার কেস। মানে এটা কি আমি এক নাম্বার? এক নম্বর মানে আমি মানে আমার স্যাম্পল সাইজে কোনো ফিমেল পাইছি কিনা যে আউটসাইডার পছন্দ, না আমার মনে হয় পাই নাই। খুঁজলে পাবো কিনা যায় না, বাট পাই না এখনো। সো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনার যে এই শুরুর দিকের যে কথাবার্তা, সেটার সাথে কি আউটসাইডারের যে প্রোটাগনিস্ট ওর ফিলোসফির কোনো প্রভাব আছে কিনা? না, ওনার ফিলোসফির কোনো প্রভাব নাই। তাহলে ওইটা আপনারা কেমনে বোঝা যায়? এক জায়গায় একটা মিল আছে আমার মনে হয়, যে ওই যে মানে কি বলবো, যে একটা কিছু হচ্ছে, চলতেছে, করছে, মানে সেটা অনেক সময় এমন হয় না যে কেন করতেছে সেটাও অনেকে অনেক সময় জানে না। মানে আউটসাইডারের নায়ক যেমন একজনকে গুলি করছে, তারপর মারা যাওয়ার পরেও তাকে 2টা গুলি করতেছে, মানে এটার কিন্তু খুব একটা কার্যকারণ নাই, মানে সে যে খুব কনসাসলি কাজটা করতেছে তাও না। মানে আমার মনে হয় সামহাও কোথাও একটা ওই জিনিসটা, ওই ফিলসফিটা আছে যে আছে না, মানুষ আসলে কার্যকারণের বাইরেও অনেক কিছু করে, বা সব কিছুর ব্যাখ্যা হয় না। যেমন তার মা মারা যাচ্ছে, তার কিন্তু ইমোশনটা নাই এটা আমি বলতে পারবো না, অবশ্যই তার ইমোশন আছে, প্রকাশটা সবার মতো একরকম না। তো এই জিনিসটা সবসময় ব্যাখ্যা করা যায় না। তো এটার সাথে আপনি কিভাবে ম্যাচ করেন? মানে আমার প্রশ্নটা তো ছিল যে আপনাকে বোঝা যায় কোন বই দিয়ে। ওইখানে অনেক মানুষ কমেন্ট করছে, আমার নিজের আপনি দেখলেন যে কিছু আপনি আপনি আউটসাইডার কথা বললেন, ব্যাপার আছে যে সবকিছু ব্যাখ্যা করে বুঝাবো বলবো আসলে বলতে পারবো না। যে যখন যেই ফিলিংসটা শো করা উচিত, মানে ফ্যামিলির প্রতি বা কাজের প্রতি, বা কাজ না মানে ফ্যামিলির প্রতি বা ইমোশনাল জায়গাগুলোতে, অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে আমি অনেক এক্সাইটেড হয়ে বা খুব আগবাড়ায় কিছু করতেছি, হঠাৎ করে আমি কিছুই করতেছি না, মানে হচ্ছে করতেছি না, বা অনেক কিছু করা দরকার ছিল করতেছি না, বলতেছি না, এর খোঁজ নেওয়া দরকার, এখানে 2 বেলা ফোন করা দরকার, ধরেন যে মা, আত্মীয় স্বজন, বা কোথাও একটা আমি আমার কাছে এক্সপেকটেশনসটা আরও বেশি হচ্ছে, কিন্তু আমি সেটা দিতেছি না। আসলেই হয়তো কোনো কোনো সময় দরকার ছিল, মানে হুমড়ি খেয়ে পড়া দরকার ছিল, জোর করে যোগাযোগ করা দরকার ছিল, অনেক কিছু জায়গাগুলোতে আমার মনে হয় যে আমি ঠিক সেই অর্থে অ্যাক্টিভ হতে পারি না। এখন কেন পারি না জানি না, মানে এটা ভেতর নাকি এই মানে বইয়ের কনসেপ্টের চাইতে নামটা আসলে বেশি অ্যাট্রাক্ট করছে? একদমই না, না বইটা আমি অনেকবার পড়ছি, নামের জন্য না, অবশ্যই না। আচ্ছা, মানে তার বই পড়ে তো আমি আমার ব্যাখ্যা দিচ্ছি না, মানে আমার সাথে আমার কিছু ওই জিনিসগুলি আমার মিল মানে ওই ভাবনাগুলি এরকম লাগছে যে মানুষের এরকম পরিস্থিতি যায়, এরকম হয়, এরকম করে। সবসময় যে মা মারা গেলে কেউ ঝাঁপায় পড়বে, 10 জনই হয়তো ঝাঁপায় পড়ে, 100 জনই হয়তো ঝাঁপায় পড়ে, একজন অন্যরকম আচরণও করতে পারে, যেটা মায়ের কফিনের পাশে বসে সিগারেট খাচ্ছে। এটা তো ঠিক ওরম করে বললে হবে না যে মায়ের কফিনের পাশে বসে সিগারেট খাচ্ছে, কোথাও একটা শীতলতা, কোথাও কিছু একটা, মানে এই যে যারা এই বইটা বিরক্ত হয় তাদের প্রথম কথা হচ্ছে যে মা মরে গেছে তুমি পাশে বসে সিগারেট খাচ্ছ কেমন। না বিষয়টা তো আসলে অত সরল ভাবে বললে হবে না, মা মরে গেছে তুমি সিগারেট খাইছো কেন, বা এটা না, তার ভেতরে কি চলতেছে সেটা তো অনেক আগের থেকে বুঝতে হবে। চট করে আপনি যদি একটা চলমান রাস্তা এত বড়, আপনি এই একটা কথা পিক করে যদি পুরা প্রমাণ করতে চান তাহলে কেমনে হবে? হঠাৎ করে সে বলেন মা মরে গেছে তুমি সিগারেট খাও কেন, এটা তো না। তার বেড়ে ওঠা, তার চিন্তা, তার একাকিত্ব, সে যেভাবে বাড়ছে, বেড়ে উঠছে, সে যেভাবে তার সারাউন্ডিংস তৈরি করছে, তো সেইটা আপনাকে কনসিডার করতে হবে না। হঠাৎ করে যদি আপনি বলেন যে আউটসাইডার পড়ছো, আউটসাইডারের নায়ক মা মরলে সিগারেট খায়, কিছু প্রমাণ করলো না? আমাদের তো না যে কোনো কিছু তো আমরা কনক্লুশন দেখা যায় এরকম না, এই খণ্ডিত জিনিসপত্র দিয়েই করি। বরং সে সোসাইটির মানে একটা বাইরের, মানে সবাই যেই প্যাটার্নে চলে তার থেকে একটু ডিফারেন্ট প্যাটার্নে চলতেছে, এইভাবে ব্যাখ্যা করতে পারেন। মা আমলে সিগারেট খাইছে, ওটা হয়তো বা ওই ঘটনার প্রেক্ষিতে ঘুরে আসছে, কিন্তু ওইটাই তাকে বিচার করার জন্য শ্রেষ্ঠ জায়গা না। আমারও সেটাই মনে হয়। আপনি সম্ভবত রাজবাড়ী বা ফরিদপুরে বড় হয়েছেন না? মানে কোথায়? রাজবাড়ী? একদমই রাজবাড়ী ফরিদপুর বড় হই নাই, আমি একদমই ঢাকায় বড় হয়েছি, কিন্তু আমার দাদা বাড়ি রাজবাড়ী, নানা বাড়ি ফরিদপুর। তো আপনি যে আমার জন্ম ঢাকায়, সবকিছু। ও তাহলে আপনি যে ইয়েতে গেলেন রাজবাড়ী বা ফরিদপুরে যে গেলেন আমেরিকা থেকে এসে,
ফরিদপুরে আমার নানার বাড়ি, আমার মা থাকে, ওই জন্য গেছি। কিন্তু আপনার ছোটবেলায় হচ্ছে ইয়েতেই মানে ঢাকাতেই? সব ঢাকা, আমার জন্ম থেকে সব। আচ্ছা, তাহলে যে প্রশ্নটা আমরা যেতাম প্রতি মাসে, প্রতি বছরই আমরা যেতাম। যে প্রশ্নটা তাহলে আমি করতে চাইছিলাম সেই প্রশ্নটা ইনভ্যালিড হয়ে যেত। সো নাকি শুনি প্রশ্নটা প্রতি বছর তো যেতাম। প্রশ্নটা করতে চাইছিলাম যে রাজবাড়ী বা ফরিদপুরের মতো একটা জায়গায় থেকে, মানে আপনি তো ওই বইটা পড়ছেন বললেন যে ইন্টারে থাকাকালে, সো ইন্টারে থাকাকালে এরকম একটা বই রাজবাড়ী বা ফরিদপুরে তো আসলে পৌঁছানো একটু ডিফিকাল্ট। একেবারেই আমি ওখানে বড় হই নাই। আর আমার দুইটা ভাই আসলে আমার জাস্ট ইমিডিয়েট বড়, 3 বছর এবং 4 বছরের বড়। এবং আমার আব্বুও সব যত বইয়ের যত যা আছে ঢাকা বাংলাদেশে সবকিছুর মেম্বার ছিল। এবং আমার ভাইরা আমরা পাল্লা দিয়ে বই কিনতাম। তো ওইটা রাজবাড়ী ফরিদপুরের সাথে একদমই সম্পৃক্ত না। আমরা প্রচুর বই কিনতাম, সেবার বই যেমন যেটা বেরোইতো আমরা 3 ভাই বোন আগে। আপনি ঢাকায় ছিলেন বলে এই জিনিসটা, এই জন্য আমি বলতেছি যে ওটা একেবারেই ওটা, এই জন্য এই প্রশ্নটা তো করতে চাই নাই, আপনার কারণে প্রশ্নটা করলাম। সো এনিওয়ে, আমাদের যেটা হইতো যে আমাদের যখন ছোটবেলায়, আপনারা অবশ্য আমার সাথে খুব বেশি বড় না, 5-6 বছরের বড় হবেন। সো ওই সময় তো বই পড়ার সময় বলতো বড় হলে এটা পড়বা, ছোট হলে এটা পড়বা। বইয়ের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ, এটা আসলে এই ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি? আপনার কি মনে হয় যে আউটসাইডার বইটা যদি আপনি 18 বছরে না পড়ে 25 বা 26-এ পড়তেন তাহলে আপনার পারসেপশন অন্যরকম হতো? এইটার ব্যাপারে একটা কথা বলি। আমরা যেহেতু যে বললাম যে আমরা 3 ভাই বোন একসাথেই মানে পাল্লা দিয়ে বই কিনতাম এবং লিস্ট করতাম। দেখা গেছে আমার ভাই কিনে আনছে কিন্তু আমার মনে ছিল আমি আনতে পারলাম না, আফসোস, বা আমি এনে ফেলছি দেখে ও রাগ হয়ে যাচ্ছে। এরকম একটা প্রতিযোগিতা ছিল, আমরা কে অন করবে বইটা, বা এই ধরনের বই আমার বই এরকম। তো এই জিনিসটার থেকে একটা জিনিস মনে পড়লো যে আমার 2 ভাই বড় হইলেও মানে আমাকে কখনো বই নিয়ে কোনো সময় যে জাস্ট এইটা পড়ো না বা এটা পড়ো এরকম কিছু খুব একটা কোনোদিন বলে নাই। কিন্তু আমার মনে আছে যে এসএসসির আগে গর্ভধারিণী বইটা আমার বড় ভাই নিয়ে এসে পড়তেছিল। তো আমরা প্রচুর বই পড়তাম, যেহেতু ওই স্কুলের পড়ার বাইরেও ওগুলাই বেশি পড়তাম। তো ওইটাও আমি নিয়ে পড়ার চেষ্টা করতেছিলাম তখন এসএসসির আগে। তখন ও আমার ওই জীবনে প্রথম ওই কথাটা বলছে, সে আমাকে আইসা বলছে এই বইটা এখন পড়ো না। এইটা আমার কাছে খুবই লাগছে যে কোনোদিনই আমরা এই টাইপের না, মানে আমরা 3 ভাই বোনই আছি, কিন্তু ওই যে কিছু একটা বলা, শাসন করা, মনে হয় এটা আপনাদের মধ্যেও আছে, বড় আপার কথা শুনতেছেন, ওই জিনিসটাই আমাদের মধ্যে কোনোদিন। বড় আপা তো আমার বোনের চাইতে মা টাইপ বেশি, মা মেন্টর যাই বলেন, মা খালা মেন্টর যাই, হ্যাঁ মা টাইপ বেশি, ফলে বড় আপার সাথে এই জিনিসটা আমাদের 3 ভাই বোনের মধ্যে কখনোই ছিল না। তো ও যদি জীবনে প্রথমেই কথাটা বলছে, আমার রাগও লাগছে যে এইটা আমাকে বলতে পারলো, মানে বই আমি এবার পড়বো না, মানে কি আছে এটার মধ্যে। তো সত্যি কথা যে আমি লুকায় কিছুটা পড়ছিলাম, কিন্তু পুরাটা পড়তে পারি নাই, সিসির পর পড়ছি। পরে আমার মনে হয়েছে যে সামহাও এটা মনে হয় ঠিক আছে, মানে ঠিক আছে আসলে, কারণ সবাই যে সব কিছু আগেই জেনে যাবে তা তো না। আপনি প্রচুর নাড়াচাড়া করবেন, প্রচুর ঘাটাঘাটি করবেন, তারপরে তো আপনার আসলে একটা জিনিসের উপর একটা কনসেপ্ট দাঁড় হবে। তো ও যেহেতু আগের থেকে করছে, ওর হয়তো এই জিনিসটা মনে হয়েছে। এইটা আরও আমি দেখছি, আমার মামি, বড় মামি আমাদেরকে সবসময় বই কিনে দিত। মানে তখন এমন একটা জিনিস ছিল যে কোথাও বেড়াইতে গেলে, ঢাকার বাইরে, ফরিদপুরে আর কি, তো ঢাকার বাইরে বেড়াইতে গেলে কারোর বাসায় বেশি দিন থাকলে গিফট কিনে দিত, জামা, ক্লিপ, কানের দুল, এইসব। তা আমার বড় মামি, বড় মামা দুজনই বাংলার প্রফেসর ছিলেন ফরিদপুরে, সবাই চিনে ওনাদেরকে। তো বই বের করতো, ম্যাগাজিন বের করতো, পত্রিকার সাথে সাংবাদিকতা করতো, খুব ওনারা ওগুলা নিয়ে কাজ করতো, দুজনই বাংলার। তো আমার মামি সবসময় আমাদেরকে বই কিনে দিত, কিন্তু বই দিলেও আমরা যেহেতু পিঠাপিঠি যারাই ছিলাম, ওইটা উনি মেনটেন করতো যে কার এখন কোন বইটা দিলে ভালো। সেটা আমি ফার্স্টে বুঝি নাই, বুঝছি কখন একদিন আমরা 4 ভাই বোন, মানে কাজিন সহ কার্ড খেলতেছিলাম। তো হঠাৎ করে মামি আমরা চলে যাব বা কিছু বই, হঠাৎ করে উনি একটা বই নিয়ে আসছে একটা। সাধারণত কি হয় যে আমাদের সবাইকে বই দেয়, আমরা তো 3 ভাই বোন, তারা তো পাবোই, 3 জন একসাথে আসতেছি। উনি ওই একটা বই এনে আমার বড় ভাইয়ের হাতে দিয়ে বলছে, আমার বড় ভাই আবার ওই 4 জনের মধ্যে সবচেয়ে বড় ছিল তখন, বলছে এই বইটা তুমি পড়বা। ও তখন মনে ক্লাস 8-এ 9-এ এরকম কিছু একটা পড়ে। তা আমি মনে মনে ভাবছি যে মানে আমাদেরকে না দিয়ে ওকে কেন দিচ্ছে, মানে বইটা কি। উনি অত ব্যাখ্যাটাকে করে পরে বলছে, আমি পরে দেখছি বইটা, মানে তখন জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড। হ্যাঁ, তো ওই বইটা ওনার মনে হয়েছে যে এই বইটা ওর পড়ার উপযোগী, এখন ওর এটা পড়া দরকার, ও পারবে। আমি হয়তো তখন নিতে পারবো, আমি ওর চেয়েও 4 বছরের ছোট। ওই জিনিসটা আমি না ভুলতেই পারি না। আমার মনে হয় যে এই সিলেকশনটার দরকার আছে, মানে কেউ উপর থেকে যদি এটা সিলেক্ট করে দেয়, আপনি ঘেটে শিখতেই পারেন, কিন্তু কেউ যদি উপর থেকে পিছন থেকে একটু কাঠিটা নেড়ে দেয়, আমার মনে হয় এটা একটু স্মুথ ওয়ে হতে পারে।
কারণ এই বই কিন্তু আমি পরে পড়ছি, কিন্তু আমি সত্যি ওই সময়টা আমার মনে হয় আমি কৃতজ্ঞ ফিল করি মামির প্রতি যে উনি এই জিনিসটা সবসময় মেনটেন করতো, যে আমারে যেটা দিতেছে বা আমার মনে করেই দিত। আবার ওকে যেটা দিছে উনি বুঝতেছে যে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড এখন আমি নিতে পারবো না হয়তো। এই তো আমার মনে হয় এটা করতেই পারে, করা যেতেই পারে। আচ্ছা, কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ওই যে মিথোলজির একটা বই বের হয়েছে নিয়াজ মৌলার, ওনার সাথে আমার একটা পডকাস্ট করার কথা ছিল, ওটা ডিউ হয়ে আছে। আমি দেখলাম আপনি ওখানেও করতেছেন, মানে কাজ করতেছেন। ফলে আপনি কি আসলে বিভিন্ন জায়গায় এই যে আর্কিটেকচারের ভাষায় বলে কামলা, সিনিয়রদের প্রজেক্টে জুনিয়ররা যে কাজ করে আর্কিটেকচারের ভাষায় বলে এদেরকে কামলা বলে। সো আপনি কি তাহলে একজন দক্ষ কামলা? দক্ষ কামলা কিনা এটা তো আসলে ইভেন আমি আপনাদের ব্যাচের যে কিছুদিন আগে একটা প্রোগ্রাম হলো বড়পাত্র, ওইখানে ওই যে একটা ম্যাগাজিন কাজ করলো, আপনি যখন আমেরিকায় ছিলেন আমি দেখলাম সেইখানেও আপনি সম্পাদনা পর্ষদে কাজ করতেছেন। সো তাহলে তো মানে কামলা হিসেবে তো মানে আপনি বেশ অভিজ্ঞ না? ওই যে দক্ষ কামলা কিনা এটা যার কাজ করছি তারা ভালো বলতে পারবে, নিবেদিত প্রাণ কামলা। হ্যাঁ, কিন্তু যেটা হয়েছে যে কামলা মানে ভালো এই সেন্সে হইতে পারি যে জানি না, আমি মানে বলতেছি যে ওই যে বলছি যে আমি যেটা করি তখন আসলে দিন দুনিয়াকে ভুলে যেয়ে না, মানে দিন দুনিয়াকে একটু সরায় রেখে ওইটার প্রতি একটু বেশি কনসেন্ট্রেট করে ফেলি। ওই যে 100% চাই যে ভালো হোক জিনিসটা, মানে ওভারঅল একটা জিনিসের খুঁতখুঁতানি থাকে আমার সবসময়। মানে একটা ফোঁটা কেন পড়লো, মানে ছাপা হয়ে চলে যাচ্ছে কেন, দীর্ঘিকারের জায়গায় রশ্মি পড়ছে, আমি দেখে ফেলছি। তো দেখে ফেলা মানে তো এটা ঠিক করতে হবে। যেমন আমি যখন এনটিভিতেও কাজ করতাম তখনও এটা হয়েছে যে ধরেন যে কোনো একটা প্রোডাকশনের আমরা কিছু একটা লিখছি, নাম কারোর অ্যাস্টন দিছি বা কিছু, তো ধরেন একটা বানানে একটু আকার রশ্মি কিছু একটা হয়েছে, ওটা হয়তো আপনি দেখবেন না, আমিও জানি যে এটা কে দেখতে পারে, হয়তো আমি দেখতেছি বা ওই চোখে বা যার জিনিস সে দেখতেছে বা এরকম চোখে পড়ার মতো কিছু না, কিন্তু ওই যে আমি দেখে ফেলছি ওইটা আমি কোনোদিন ছাড়তে পারবো না। মানে যে এটা আমি ছেড়ে দিলাম, ধরেন আমার প্রডিউসার বা কেউ অন্য কেউ বললো যে বাদ দেন, কেউ দেখবে না, চলে যাক, আমি তো মানে দেখে ফেলছি, মানে ওইটা আমার ঠিক করতে হবে, নাইলে আমার হবে না। শেষ পর্যন্ত আমি চেষ্টা করব ওই জিনিসগুলি আছে খুঁতখুঁতানি দেখে আমার মনে হয় যে এই যে কাজগুলা আমি কিছুটা মানে আমার নিজের স্যাটিসফ্যাকশন যেটা বলেন, আমার মনে হয় যে আমি কিছুটা চেষ্টা করি যে আর একটু করার, কিছুটা হয়তো পজিটিভিটি আছে এখানে। এই হ্যাঁ, বাট কামলা নিজেরও তো কোনো ক্রেডেনশিয়াল হইতে পারতো, নিজেরও তো পোর্টফোলিও হইতে পারতো। মনে করেন এই যে নিয়াজ মাওলার যে বইটাই অনেক মোটা একটা বই, এর অর্ধেক এফোর্ট দিয়ে তো আপনি নিজেই একটা মিথোলজি বই লিখতে পারতেন না, সেইটা না করে আরেকজনের বইতে এত এফোর্ট দিয়ে আসলে আপনার শেষ পর্যন্ত কি লাভ হয়? সেটা মিথোলজি করতে পারতাম সেটা না, ওটা তো আর আমার কোনো মানে আমার জানা বা মানে ওইটাই বলতেছি। মানে উদাহরণ, হ্যাঁ, ফর এক্সাম্পল, তো আমি হচ্ছে কবিতা লিখি, বেসিক্যালি একটু লিখি, তো টুকটাক ছোট গল্প ওগুলো হাবিজাবি লিখছি। আমার জানার মতে আপনার সেরকম বই বোধহয় নাই। না, বই নাই, কিন্তু আমি প্রচুর কবিতা আমার জমা হয়েছে। ওই যে বললাম আমার কোনো একটা, এই যে আপনি বলতেছিলেন না যে কি পাওয়া না পাওয়ার ব্যাপারটা, এইটা ধরেন আমি হাতে একটা বই পাইতাম যেটাতে আমার নাম লেখা থাকতো, তাই না, সেই জিনিসটা প্রতি পর্যন্ত আমার যাওয়ার খুব একটা যে আমি জান প্রাণ দিয়ে একটা বই বের করব। এখন কি হয়, মানুষ 50টা কবিতা হওয়ার আগেই শুনি যে তার বই চলে আসছে। আমার ফ্রেন্ডের এরকম অনেক হয়েছে, সেই দিন লেখা শুরু করছে, আমি কিন্তু সে ছোটকাল থেকে লিখতেছি, সেই দিন লিখতেছে 50টা কবিতা জমা হয়েছে, আমি দেখি যে তার বই চলে আসছে, আবার বলতেছে সে আর দে, এই কর সেই কর, মানে আমি তখন একটু পাজেল হয়ে যাই যে আমার কি সে সময় হয়েছে, মানে আমি কি এখন করব, আমি কি চাইতে পারি। তবে কি 70 বছর হলে বই বের করতে হবে? না, এটা তো ওইটা না, ওইটা হইতেছে যে মানে তাইলে আপনাকে তো প্রশ্ন করতে হবে যে বই বের করতেই হবে না, আমি নাই বের করলাম, লিখেই গেলাম, ওইটাই আপনাকে বললাম যে আমাকে যে পাহাড়ের চূড়ায় উঠে পতাকা তুলতে হবে তা তো না, আমি তো হেঁটে বেড়ালে খুশি। তাহলে যে বিভিন্ন প্রজেক্টে যে কামলাগিরি করেন সেটাই বা করেন কেন তাইলে? সেইটা কিন্তু বেসিক্যালি ওই মানুষগুলোর জন্য করছি, বা জিনিসটাকেও ভালোবেসে করছি। যে যেমন পেন্সিলের অনেক বইও আমি দেখছি বা কিছু, তো ওইটাও যেমন হয়েছে যে ওইটা আমার যেহেতু নিজের কাজ করি, পেন্সিলে ভালো লাগা ওইটা। আবার এটাও মিথোলজিটা আস্তে আস্তে আমি পছন্দই করতেছি, আমার বন্ধুর বই, ওই সেন্সেই আমি জিনিসটা করছি। বা এই যে আরও টুকটাক যা করছি, আমার মনে আছে আমি প্রথম লিটল ম্যাগাজিন দেখছিলাম, তখন আমি এসএসসি পড়ি বা কিছু একটা বানান দেখতে দিছিল, আমার মামা তো ভাইরা খুলনা থেকে ম্যাগাজিন বের করতো, তো ওইটা আমি যেহেতু খুঁত করতাম ছোটকাল থেকেই জানে ওরা, তো ও খুলনা থেকে ওই ম্যাগাজিন বের করে, নামে একটা ম্যাগাজিন বের করতো, তো ওই ওইটার দেখার জন্য আমাকে পাঠায়, সেই এসএসসির আগে পরে কিছু একটা আমাকে 200 টাকা দিছিল। এইটা খুব মনে পড়ে যে বইয়ের বানান দেখে প্রথম 200 টাকা।
তারপরে এই যে তানভীর ভাইয়ের একটা বই আপনাকে একটু আগে ওই বলতেছিলাম প্রসঙ্গ আসবে, না ওইটা আচ্ছা ওই প্রসঙ্গ থাকুক, জাস্ট এক লাইন এটা সাথে অ্যাড করি, যেহেতু এটা জীবনানন্দের কবিতা, ওই ভালো লাগার জায়গাটা থেকে বললাম যে আসলে এই কাজগুলো আমি ভালো লাগা থেকে করছি, এটাও তাই। আচ্ছা, সো কোইন্সিডেন্সের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি? আমি তো মানে অলওয়েজ কোইন্সিডেন্স হচ্ছে খোঁজার চেষ্টা করি এবং কিছু কিছু ক্ষেত্রে কোইন্সিডেন্স ক্রিয়েটও করি। সো আপনার কি মনে হয়, মানে যেমন আমি যদি আপনার এটা দেখি যে এই যে আপনি আমেরিকা থেকে আসলেন, আসার পরে 22 বছর আগে একটা কাজ করছিলেন, সেই বইটা আপনি পাইলেন এবং সেটার পরবর্তীতে আপনার যে ফিলিংসটা হইলো, এটা তো আমার কাছে মনে হয় পুরো জিনিসটা একটা কোইন্সিডেন্সই। যদি আপনি আমেরিকা থেকে এই মুহূর্তে না আসতেন, এই ঘটনাটা হয়তো ঘটতো না, বই বের হইতো, বাট আপনি হয়তো জিনিসটা ওইভাবে ফিল করতেন না। সো কোইন্সিডেন্সের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি? কিন্তু এটাকে কি কোইন্সিডেন্স বলা যায়? এটা তো এমন না যে যখন প্রকাশ হয়েছে তখন আমি চলে আসছি বা কিছু, তাইলে না আমি এটা কোইন্সিডেন্স, বাট এটা আমি আসছি, আমি কিন্তু কিছুই জানতাম না, তো যেহেতু আমি আপনার জন্য এটা কোইন্সিডেন্স না। আবার আপনি বলছেন ক্রিয়েট করা, আমি জানি না কোইন্সিডেন্স কি হবে যদি কেউ কিছু ক্রিয়েট করে, সেটাকে কোইন্সিডেন্স বলা যাবে না। না। আমি অনেক কোইন্সিডেন্স ইচ্ছাকৃত ক্রিয়েট করি। এটা কিভাবে হয়? তাহলে আপনি তো জানতেছেন এটা আপনি আরোপিত, তাহলে এটা কোইন্সিডেন্স আপনার কাছে অ্যাটলিস্ট হবে না, ওই মানুষটার কাছে হবে, সে অবাক হবে, সে পাজলড হবে। তো আপনি এটা তো খুব খারাপ কাজ করেন, কারণ কোইন্সিডেন্সের যে মজাটা সেটা তো আপনি নষ্ট করে দিচ্ছেন। তার জন্য তো কোইন্সিডেন্স, আমি তো ইচ্ছাকৃত করি। ভুলের উপর বসবাস করলো, থাকুক, মানে আমার তো ভালো মানুষ হওয়ার কোনো দায় নাই, কিন্তু তাহলে অবাক করার দরকার কি থাকে? মজা পাই, লেখার রিসোর্স কালেক্ট করি। আল্লাহ, এটা তো 2 নাম্বারই। অবশ্যই 2 নাম্বারই। অ্যাজ এ রাইটার আমার টার্গেট হচ্ছে স্বার্থপর মানুষ হওয়া, যেটাতে আমার লেখার কাজে লাগবে সেটা ক্রিয়েট করা, সেটার জন্য যা যা করতে হবে। লেখার কাজে লাগবে, ভিউ বাড়বে, এইসব ভিউ বাড়বে বা আগ্রহ সৃষ্টি হবে মানুষের, এইসব আগ্রহ। হ্যাঁ, মানে আলটিমেটলি কি এই জিনিসটার পিছনে তার এফোর্ট এসব করলে তো আপনার মানুষের যে মুগ্ধতাটা, যেটা কিছু একটা দেখে যে একটা কিছু হওয়া, তো এইসবের ভিতর থেকে এখন সন্দেহ সৃষ্টি হবে যে তাইলে কি এটার মধ্যে কিছু আছে। ওই জিনিসটা আমাকে মুগ্ধ করলে আমি ভাবলাম যে না, তাহলে কি এর মধ্যে কিছু আছে, প্যাচ আছে, তা আপনি তো আমাকে মানে অন্য একটা জিনিস মাথায় ঢুকাই দিলেন। মুগ্ধতা তো আমার পছন্দের জিনিস না। কোইন্সিডেন্স এর ভেতরে যে প্যাচ ভেজাল আছে, এইটা আপনার এখানে না আসলে জান। মুগ্ধতা তো আমার পছন্দের জিনিস না। মুগ্ধতা তো এক ধরনের ব্যাধি। মুগ্ধতার ব্যাপ্তি কতক্ষণ? মুগ্ধতা ব্যাধি, 6 মাস মুগ্ধতা একটা সারল্য। 6 মাস একসাথে থাকলে রবীন্দ্রনাথকেও খুব নরমাল মানুষ মনে হবে, মুগ্ধতা কেটে যাবে। হোক নরমাল মানুষ মুগ্ধ করতে পারে, আর এটা একটা সারল্য না। মুগ্ধতা সারল্য না, মুগ্ধতা কঠিন, রুড, ক্রুড, এইসব মানুষজন তো মুগ্ধ হইতে পারে না। তারাও হয় তাদের মতো করে। যাক, সেটা কথা না, কথা হচ্ছে যে এই যে কোইন্সিডেন্সের যে বিষয়টা, এই ব্যাপারে আপনার আসলে দৃষ্টিভঙ্গি কি সেটা বলেন। কোইন্সিডেন্স খুবই একটা, কি বলবো, যে এটা আমার অনেক হয়। আমি অনেক সময়, জানি না আপনি এটার কথা বলতেছেন কিনা, হঠাৎ করে এটা একটা কোইন্সিডেন্সের বাইরে এইরকম একটা ভাবনা আছে, অনেকেরই হয়, মনে হয় যে কিছু একটা ঘটলো, মনে হয় যে ঠিক এই সেটআপে এই জিনিসটা অমুক দিন বা অমুক সময় ঘটছিল, মনে হয় ঘটে নাই আগে, কিন্তু মনে হয়। এই জিনিসটা খুব ভালো লাগে আমার। আচ্ছা, সো এই যে জীবনানন্দ নিয়ে আমি যখন বড়াপার সাথে এপিসোড করছিলাম, বড়াপার সাথেও কথা বলছি। সো বড়াপাকে তো আসলে আমি অনেক প্রশ্ন করতে পারি নাই, আপনার প্রশ্নটা করা যেতে পারে। এই যে জীবনানন্দ নিয়ে যে মেয়েদের যে ফ্যাসিনেশন, এটাকে কি ফ্যাসিনেশন বলা উচিত হবে নাকি এটাকে আদিক্ষেতা বলা উচিত? প্রথমেই তো আমি আপনাকে অপোজ করবো যে মেয়েদের কেন, এটা কি ছেলেদের না? এটা আবার কি কথা? খুবই কম। জীবনানন্দের কবিতাকে কেউ নারী আর পুরুষ দিয়ে মানে এই লিঙ্গ বৈষম্যের মধ্যে নিয়ে আসছে, এটাই তো মানা যাচ্ছে না। আপনি কি মানা মানার তো আমি তো আপনাকে বড় বড় লোকজন, আমি তো আপনাকে ডেটা দিয়ে বলতে পারি যে জীবনানন্দ দাশের ফ্যানের মধ্যে মেয়েদের ফ্যানের যে পার্সেন্টেজ, তার তুলনায় ছেলেদের পার্সেন্টেজ ডেফিনেটলি কম। কারণ আমার কাছে মনে হয় না, আমার কাছে ডেটা সেট আছে, আমি আপনাকে ডেটা সেট দিয়ে বলতে পারি। কিন্তু প্রচুর লোকজন ছেলেরা জীবনানন্দ দাশের উপর কবিতার নিয়ে ওইটার ইন্সপায়ার হয়ে কত কিছু করতেছে, এইটা আমি বিশ্বাস করি না। ডেটাটা আমাকে পরে দেখায় না, ডেটা আমি তো বললাম, আমি আপনাকে 1500 ডেটা থেকে দেখাইতে পারবো যে 1500-এর মধ্যে সেখানে 1000 হচ্ছে ফিমেল, 500 হচ্ছে ছেলে। না, আমি এটা মানলাম না। বড় বড় কবি সাহিত্যিক বহু আছে যারা জীবনানন্দের করছে, হ্যাঁ, কিন্তু আপনি যেভাবে বলতেছেন আমি ওইটা ন্যারো ভাবে দেখতে চাই না। না, জিনিসটা ন্যারো না তো, জিনিসটা তো ফ্যাক্ট। আমি নারী পুরুষের ভিতর যাইতে চাই না। জীবনানন্দ নিয়ে কেন একটু দিকে যাব? জীবনানন্দের সার্বজনীন হওয়ার দরকার নাই। উনি নিভৃতে কারো মনের মধ্যে থাকলেই আমি খুশি। সো এটা কি ফ্যাসিনেশন না আদিক্ষেতা, সেটা জানতে চাইছি। আদিক্ষেতাও না, ফ্যাসিনেশন না, এটা অস্তিত্বের অংশ।
আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করে বলেন তো। বেড়ে ওঠার ভেতর থেকেই, কারণ আমিও এইসব কবিতার বইটই হাতে পাইছি স্কুল লাইফে, সত্যি কথা। তো ওই যখন থেকেই ওই এইগুলার ভেতর ঢুকছি, শুধু ঢুকেই গেছি আসলে, এটা থেকে বের হইতে পারি নাই। তো আমার চিন্তা ভাবনা বেড়ে ওঠা, আমি যাই হই না কেন, এই এতটুকু 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 যাই হই কাজের কাজে, তো সেইখানে তা ওনার প্রভাব তো প্রবল। আচ্ছা, সো একটা সময় এমন হয়েছে আমি পুরো ভার্সিটি লাইফ আমার ব্যাগে জীবনানন্দের বই থাকতোই, মানে ওইটা ছাড়া আমি বাইরে হইতাম না, আমি এতটাই। সো জীবনানন্দ দাশের কবিতার যদি করি, মানে মেরিট অ্যানালাইসিস করি, জীবনানন্দ দাশের কবিতা আসলে কোন ঘরানার? আমি উনার কবিতার মেরিট অ্যানালাইসিস করতে পারবো না, আপনি তো খুব না, আপনি তো বললেনই না, কারণ আমি তো কিছু হতে চাই না, পেতে চাই না। আমি ওই যে পইরা যে আমার যে সন্তুষ্টিটা, আমার যে ভালো লাগতেছে, বা আমার কষ্টের সময়, আমার আনন্দের সময় যেখানে আমি তাকে টেনে নিয়ে আসতেছি, যেটা আমার মন খারাপ লাগলেও আমি যেটা ভাবতেছি, তো ওই জিনিসটুকি আমি তো ঘরানা জানতে চাইছি, আমি তো বলি নাই যে জীবনানন্দ মেরিট। হ্যাঁ, বাট যেহেতু আপনি করতে চান না, সেজন্য তো আমি কথাটা ঘুরে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তার কবিতা আসলে কোন ঘরানার? এটা কি বলবো, এটা একটা নিঃসঙ্গ ঘরানা, নিঃসঙ্গ একাকিত্ব, বা অনেকে বলবে অন্ধকার কিছু, কিন্তু এটা একটা নিঃসঙ্গতাই পুরা। সো নিঃসঙ্গ একটা মানুষ, মানব জীবনের ঘরানা। এটাকে কি ঘরানা বলে আমি জানি না ঠিক। ওকে, সো এই নিঃসঙ্গতা এত এত মানুষকে তাহলে গ্রাস করে কিভাবে? মানে মানুষের জীবনানন্দ দাশের আনন্দের চাইতে তো না বেদনার পার্টি বেশি না? কিছুটা তাই তো। আর মানুষের তো আসলে বেসিকটা নিঃসঙ্গই। আপনি বেদনা আনন্দ যাই বলেন না কেন, এটা আনন্দও হইতে পারে কারোর কাছে, কিন্তু বেসিক্যালি আপনি নিজের ভেতরেই ডুব দিলে, বা মানে নিজের গভীরে নিজের চিন্তার ভেতর ঢুকলে কিন্তু এটাই হবে। একটা কথা মনে পড়লো, আমি ইউনিভার্সিটি যখন পড়ি তখন একটা রবীন্দ্রনাথকে নিয়ে একটা কোর্স হইতেছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রে। হ্যাঁ, তো আব্দুল আবু সাইদ স্যার নিজে ইন্টারভিউ নিচ্ছিলেন। হ্যাঁ, তো আমার একটা ফ্রেন্ড জোর করে আমাকে বললো চল রবীন্দ্রনাথের কোর্স করে আসি। তারপর দিছে আমাকে তুমি জিজ্ঞেস করছে যে রবীন্দ্রনাথের একটা কবিতা বলেন। তা আমি তো অনেক ছোটোর মতো বলছি। তারপর বলছে কার কবিতা ভালো লাগে? আমি বলছি জীবনানন্দ দাশের। তো বলছে জীবনানন্দ দাশের কী ভালো লাগে? না, আমি তো এইসব কথাই বলছি। তুমি বলছে তার মানে কি, মানে দুঃখ পাওয়ার জন্যই কি কবিতা বলা? আব্দুল আবু সাইদ স্যার বলতেছে। আমি বলছি হ্যাঁ, আমি দুঃখ পাওয়ার জন্যই কবিতা পড়ি। ছোট, মানে ইউনিভার্সিটি ফার্স্ট সেকেন্ড ইয়ারে। তখন মনে হয় উনি খুবই হতাশ হয়েছে যে এইরকম একটা মানুষ এই বয়সে এসে কেন বলতেছে যে দুঃখ পাওয়ার জন্য, বেদনার জন্য কবিতা পড়ে। আসলেই আমি তাই করতাম। আমি তো কবিতার ভেতর হাহাকার খোঁজার জন্যই কবিতা পড়ছি, বা জীবনানন্দের কবিতা আমি এগুলোর জন্যই পড়ি। ওই হাহাকারটাই আমার ভালো লাগে। অন্য কবিতাদেরও কবিতা যা পড়ি, আমার ওই জিনিসগুলোই ভালো লাগে, ওই যে হাহাকারটা। তো ওই সময় ওইটা বলছি, এবং আমি ওইটাতে টিকি নাই, মানে আমি অ্যালাউড হই নাই, কারণ আমার কথা ওনার ভালো লাগে নাই। রবীন্দ্রনাথের মতো উনি চিন্তা করছে, জীবন নিয়ে চিন্তা করছে। আমি কিন্তু ওনাকে এটাই ব্যাখ্যা দিয়েছি যে আমার মন খারাপ থাকলে আমি এটা পড়ি। আচ্ছা, তো ওইটা ওনার। তার মানে কি আপনি বেশিরভাগ সময় মন খারাপ থাকে? সেটা না, মানে আমি বললাম তো একটা মানুষের ভেতরে খুঁড়ে খুঁড়ে যান, ভেতরে তো একটা একক একটা ব্যাপার আছে, একটা নিঃসঙ্গ ব্যাপার আছে। এটা আপনি যত সারাদিন হইচই করেন না, ফুটবল খেলেন বা আড্ডা মারেন, যাই করেন, দিন শেষে আয়নায় দাঁড়ান বা ভাবতে বসেন, বা আপনার যদি পেটে ব্যথা হয়, তা আপনারই পেটে ব্যথা হয়। আপনি যার কাছে, আপনার বড় আপা হোক বা ডাক্তার XYZ হোক, তার কাছে যতই আপনি যান না কেন, তারে আপনি যতই বুঝান না কেন, সে আপনার ওষুধ দিল, বুঝতে চেষ্টা করলো, আপনার মা আপনার ব্যথায় কাঁদলো, কি যে হচ্ছে ওটা কিন্তু আপনি ছাড়া কেউ জানবে না। ওটা একান্তই আপনার, আপনি চেষ্টাই শুধু করতে পারেন। আপনি যখন কবিতা লেখেন, আপনার কবিতার বিষয় আপনার কবিতার বিষয়বস্তু কি মেলানকলি? কিছুটা, এটা আমি বুঝি, কিছুটা, অনেকটাই। আচ্ছা, তো তাহলে বিষণ্ণতা এটা কি আসলে মানুষের জন্য ব্লেসিং? এটা কি বিষণ্ণতা কেন বলবো আমি? আমার বললাম তো, মানুষের তো অনেক রূপ থাকে। ওই যে বললাম, আপনি ফুটবলও খেলতেছেন, আপনি হয়তো হইচই করে পিকনিকে যাচ্ছেন, তা আপনি কি হইচই করতেছেন না? করতেছেন তো। কিন্তু আবার আপনি দিন শেষে একা একটা সময় আপনার আছে, একান্ত কিছু, বা সব কিছুর শেষে এসে ওই যে সমস্ত দিনের শেষে সন্ধ্যার ওইটার, মানে ওই একটা জায়গায় এসে তো আপনাকে একটু থামতে হয়, মানে সব কিছু একটু থামে, একটু হল্ট করে। তাহলে এই যে ওই জিনিসটা ভালো লাগে। ওটা বিষণ্ণতা না, ওটা আমার ভালো লাগে, আমি ওইটা পছন্দ করি। ওই জন্য বিষণ্ণতা বলবো না। বিষণ্ণতা হয়ে গেলে একটা স্বীকৃতি দেওয়া একটা রোগ টাইপের কিছু হয়ে যায়। আমি তো রুগী না। আচ্ছা, তো ওই সেন্সে বলতেছি, ওই জিনিসটা আমার ভালো লাগে, ওই জিনিসটা নিয়ে নাড়াচাড়া করতে ভালো লাগে, ওই জিনিসটা নিয়ে কথা বলতে ভালো লাগে,
ওই জিনিসটা নিয়ে ভাবতে ভালো লাগে। তাহলে এই যে আপনার যে অ্যাচিভ করার কম, মানে ড্রাইভিং ফোর্স কম, এটার সাথে কি সামহাও জীবনানন্দ দাশের কবিতার কোনো লিঙ্ক আছে? থাকতে পারে। আমার ভাবনাটা তো এইরকমই অনেকটা। আমি তো ওই যে বলতেছি আমি অ্যাচিভ করতে অত আগ্রহী না, আমি হেঁটে বেড়াইতে পারলে খুশি। তো ওই সেন্সে ওটা বলতে পারেন যে কোথাও একটা মিল আছে, কিন্তু ওইটা বিষণ্ণতা বলবো না, ওটা আমার পছন্দ। আচ্ছা ঠিক আছে, বিষণ্ণতা হয়তো আমার রং ওয়ার্ডিং, বাট আমি যেটা বোঝাতে চাইছি যে মেলানকলির বাংলা তো বোধহয় আসলে মনে হয় বিষাদ হতে পারে। হ্যাঁ, বিষাদ। সো তাহলে আপনাকে যদি কি করা হয়, মানে যদিও আপনাকে এখন হাসি খুশি দেখা যাচ্ছে, সো এজ এ পার্সন মোর অফ আপনি একজন বিষাদ বিলাসী মানুষ। বিষাদ বিলাসী কিনা এটা বলতে পারবো না। আমি তো হাসি খুশি অবশ্যই, আমি আড্ডা মারি, আমি সারাক্ষণই প্যাক করি, এগুলো তো আমি করি, কিন্তু কোথাও এক জায়গায় যে থামি, ওই জায়গাটুকু আমার পছন্দ। ওকে, সো এই যে আপনি আমাকে বলতেছিলেন যে আপনি আমেরিকা থেকে বাংলাদেশে আসছেন হচ্ছে মানুষ দেখার জন্য, এই 15 বা 20 দিনের জন্য, এটা কেউ বিলিভ করতেছে না। সো বিলিভ করতেছে না কেন, মানে কি কারণে মানুষজন বিলিভ করতেছে বলে আপনার মনে হয়? কারণ ওই যে বলছি, বেশিরভাগ মানুষ ওই যে আউটসাইডারের নায়ককে বললাম না যে আলাদা কেন, এখন বেশিরভাগ মানুষই তো এটা ভাবে না যে আমি 3-4 লাখ টাকা খরচ করে মাত্র আমি গেছি, 9 মাসও হয় নাই, আমি কেন চলে আসবো, এবং আমার হাজবেন্ড বাচ্চাও গেছে সাথে, তো আমি কেন চলে যাবো, কিসের আমার প্রবলেম হইতে পারে বা কিছু, বা কেউ একজন বুঝতেই পারতেছে না, শেষে বলতেছে যে ও বুঝছি তাহলে মাকে দেখতে আসছো। মানে বিষয়টা শুধু একটা কিছু না, আমি আমার যেই সময়টা আমি গেছি, এটা একটা অনেক একটা এজের একটা ব্যাপার আছে, আমার ইনভলভমেন্টের একটা ব্যাপার আছে, সব কিছু ছুটায় আমি যখন গেছি, তো ওই জায়গাটায় আমার একটা হাহাকার কষ্ট ছিল। তো সেই জন্য আমি মানুষগুলাকে, আমার মানুষ যাদেরকে নিয়ে আমি আসলে বড় হয়েছি, তো সেই জিনিসটাকে মিস করতেছি দেখে আমি আসছি। কিন্তু সচরাচর মানুষ তো খুব প্র্যাকটিক্যাল, তো চট করে এটা মানতে চায় না যে একজন টাকা খরচ করে একা এই শুধু মানুষ দেখার জন্য আইসা পড়ছে, এগুলো মানুষ মেনে নিতে পারে না, হয়তো বলে বা কেউ, কিন্তু আসলে ভাবতে চায় না যে এরকম করতে পারি আমি চট করে। সো আপনি তাহলে প্র্যাকটিক্যাল না বলতে চাচ্ছেন? তো খুব বাস্তববাদী হইলে তো আমি এই 3-4 লাখ টাকা দিয়ে 2টা আইফোন কিনে 2 কানে ধরে ছবি তুলে আসতাম, ছবি তুলে আপনাকে ইনবক্সে পাঠাইতাম, সেই টাকা দিয়ে আমি ঢাকায় আসবো কি জন্য? এবং আমি আসছি মিনেসোটা থেকে, সেখানে আমার 3টা ফ্লাইট চেঞ্জ করতে হয়েছে, ফ্লাইট মিস করার জন্য আমি 4টা ফ্লাইটে আসছি, 60 ঘন্টা আমি এয়ারে ছিলাম। তাহলে বুঝলেন আমি এটা কেন করবো? আমি তো লেটেস্ট মডেলের 2টা আইফোন কানে দিয়ে ছবি তুলবো। তাহলে এই বয়সে আমেরিকায় শিফট হয়, এটা কি তাহলে প্র্যাকটিক্যালের উদাহরণ নাকি ইমপ্র্যাকটিক্যাল চিন্তার উদাহরণ? এটা হয়েছে পরিবারের কারণে। তো আমার পরিবার, আমার হাজব্যান্ড যেহেতু পড়তে গেছে, তো আমি সব কিছু চিন্তা করে ফর দ্য টাইম বিং আমি ওই মুহূর্তে এটাই আমার কাছে মনে হয়েছে যে আমার বাচ্চা আমরা চাই ফ্যামিলির কারণে, তো সেটা করছি। এইটাতে ঠিক যে আমি ডিসিশন নিয়ে এটা করছি না, ও যেহেতু ডিসিশন নিছে সেটাকে আমি সাথে দিছি, মানে আমার যেতে হয়েছে এই জন্য। আচ্ছা, সো তাহলে ডিসিশনটা যদি এমন হতো যে আমি নিছি, তাহলে হয়তো আমি নিতাম না, যদি আমার ডিসিশন হইতো। এই ডিসিশনটাও আমার, কিন্তু এটা হচ্ছে ওর ডিসিশনকে আমার সাথে দেওয়া, সেটা। আচ্ছা, সো তাহলে আপনি যখন গল্প করার সময় কি প্র্যাকটিক্যাল মানুষের সাথে গল্প করা বেশি এনজয়েবল, নাকি আপাতত ইমপ্র্যাকটিক্যাল মানুষের সাথে গল্প করাটা বেশি এনজয়েবল? অবশ্যই আপাতত ইমপ্র্যাকটিক্যাল, যারা ওই রকম কথা বলবে ওইগুলো বুঝবে তারা। আচ্ছা, সো আমার মনে হবে আমি এখন বইমেলায় চলে যাব, তা এখন আমি তো গাড়ির জন্য অপেক্ষা করবো না, আমি সিএনজি না পাইলে আমি রিক্সায় চলি, রিক্সা না পাইলে আমি হাঁটা দিব, তা আমি তো চাই সেই মানুষটার সাথে ইয়ে করতে যে আমার সাথে হাঁটাই দিবে, সে কোনো কিছুর জন্য অপেক্ষা করবে না, বলবে না যে গাড়ি না আসলে আমি যাইতে পারবো না। আচ্ছা, সো এগুলো ইমপ্র্যাকটিক্যাল কিনা জানি না, মানে আমার যখন ভালো লাগার কিছু একটা করতে চাবো, তখন তো আমি চাবো যে কেউ অত যুক্তি ফুক্তিতে না চাক, সে আমার সাথে ওই কাজটাই করুক। সো যদি এইভাবে দেখি যে আপনার এটা হচ্ছে এক ধরনের লাইফস্টাইল, এই লাইফস্টাইলগুলো ওয়েস্টার্নে তাদের কেউ জিপসি বলে, কেউ হিপ্পি বলে, ওয়ান্ডারার, নানা ধরনের জিনিস টার্ম আছে। এই আমি বই দিক থেকে এই জিনিসগুলো স্টাডি করলাম। সো ড্রিফটার, আরও কী যেন আছে। সো মূল বিষয়টা হচ্ছে এরা হচ্ছে কোনো স্থায়ী শেল্টার, স্থায়ী সম্পর্ক, স্থায়ী কর্মক্ষেত্র, স্থায়ী উপার্জন, এগুলো কিছু বিশ্বাস করে না, শুধু হচ্ছে ঘুরে ঘুরে দেখতে চায়, এবং এইভাবে এক সময় তারা লাইফ থেকে হয়ে যায়। সো আপনার কি মানে আপনার জন্ম যদি আসলে শুরু থেকেই ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে হতো, তাহলে কি আপনি আসলে ওই ধরনের জিপসি লাইফস্টাইল লিড করতেন, নাকি বাংলাদেশের এই লাইফস্টাইল এটা আসলে আপনি কমফোর্টেবল? বাংলাদেশের লাইফস্টাইলে আমি কমফোর্টেবল, তবে এটা ঠিক যে বাংলাদেশে আসলে জিপসি হওয়ার অত সুযোগ নাই, আর একটা মেয়ের তো নাই জিপসি হয়ে আমি ঘুরে ঘুরে বেড়ালাম, এটা হয় না। মানে যেটা হয়েছে যে একটা সারাউন্ডিংসের মধ্যে থেকে, মানে নিজের ভালো লাগাটাকে যত দূর
পারা যায়, মানে আমরা তো আসলে সিস্টেমের বাইরে যেতে চাই না, সেট ভাঙতে চাই না। একটা সেট হয়ে গেলে সেটা নিয়ে হ্যাপি থাকি বা সেটাকে প্রশ্ন করি না বা সেটার ভেতর দিয়েই চলতে থাকি, ভালো না লাগলেও চলতে থাকি। তো ওই সেন্সে বলবো যে আমি লাকি যে আমার সারাউন্ডিংসও হয়তো আমাকে হেল্প করছে, যে আমি এতদিন ধরে মিডিয়ায় কাজ করতেছি বা কখন আসতেছি, মানে মানে আমার একটা একদমই যে 9টা 5টা রুটিন, আমি এইটা করতেছি ওইটা করতেছি রান্না করতেছি, মানে সেটাও না, রান্না করা খারাপ কিছু না, মানে একদমই ছকে বাঁধা কোনোভাবে যে চলছি সেটা না। কিন্তু বাংলাদেশের কনটেক্সটই অবশ্যই ভালো, এখানে সব আছে, এখানে ফ্যামিলি আছে, মায়া আছে, ভালোবাসা আছে, একটু একটু আপনি আপনার মতো করে জিনিসটা স্ট্যাবলিশ করলে সেটা চালাই। মানসিকভাবে তো আপনি আবার অ্যালাইন্ডও না, কি মানসিকভাবে তো আপনি আবার অ্যালাইন্ডও না, আপনার মধ্যে তো এক ধরনের জিপসিপনা আছে, ফলে এটা তো বেঁচে থাকার জন্য এটা কষ্ট করতো, কষ্টকর মানে শরীর একভাবে রেসপন্স করে, মাইন্ড অন্যভাবে অ্যাকশন করতেছে, ওই জন্য আপনি তো পিষ্ট হয়ে যাওয়ার কথা। ওই জন্য বললাম বাংলাদেশের কনটেক্সট একটু সুইট, এখানে আসলে ঠিক রাফ জিপসি হয়ে আপনি চলে গেলেন, ভ্যাগাবন্ডের মতো ঘুরলেন সেটাও না, আবার আপনি একদম চুপচাপ হয়ে আপনি কোনো কথাই বলতেছেন না, আপনার উপর দিয়ে সবকিছু উঠে আসতেছে, কিছুই ভালো না লেগে আপনি চুপ করে মেনে নিচ্ছেন সেটাও না। তো সেই কনটেক্সটে আমি হয়তোবা এমন করে চলার চেষ্টা করছি যে মোটামুটি আমার মতো করে আমি একটা সিস্টেমে দাঁড় করে ফেলছিলাম, সেটা আমার খুব পছন্দেরই একটা লাইফস্টাইল ছিল। তো এইটা ঠিক ওইটাও না, আবার ঠিক একদম সাধারণত যেইভাবে মেয়েরা চলে বাংলাদেশে ঠিক ওইটাও না, আমি কিছুটা আমার মতো করে একটা প্যাটার্ন তৈরি করে নিয়েছিলাম। অবশ্যই বাংলাদেশের কনটেক্সট বেস্ট, বললাম একটু সুইট কনটেক্সটটা, যদি আপনি একটু ব্লেন্ড করে এভাবে চলতে পারেন, আপনি কারো হার্ম না করলে কিন্তু কোনো সমস্যা নাই। আপনি ধরেন আপনাকে আজকে কেউ সাপোর্ট করতেছে না, কালকে সাপোর্ট করতেছে না, আপনি ভালো মানুষের সাথে ভালো যদি পজিটিভিটি ছড়াইতে পারেন, কাউরে হার্ম না করেন, তো কে আপনারে কি করবে? 2 দিন পরেই তো আপনার ব্যাপারে তাদের মাইন্ড সেট আপটা ওরকম হয়ে যাবে, আমার তাই ধারণা। আচ্ছা, তাহলে কিছু প্র্যাকটিক্যাল আলাপ করি। প্র্যাকটিক্যাল আলাপ হলো যে এই যে আপনি নিউজ রুমে বোধহয় কাজ করতেন না? জি জি, নিউজ প্রডিউসার ছিলাম। আচ্ছা, সো এখন যেটা হয়েছে, এখন তো যেমন যে আমরা যে বাবল রেশিও করতেছি, জাস্ট এটা একটা ইউটিউবে দিয়ে দিলাম, লোকজন দেখবে, বা এরকম প্রচুর ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়ে গেছে। সো আপনার কি মনে হয় এই যে টেলিভিশনের এই যে সেট আপ, এই টেলিভিশনের এই সেট আপটা কি নেক্সট 10 বছর এক্সিস্ট করবে নাকি নাই হয়ে যাবে? নাই হয়ে যাবে এটা মনে করি না, এটাকে ছাপায় হয়তো চলে যেতে পারে ওইটা, কিন্তু এই জিনিসটা নাই হবে না। কারণ আমাদের নিজেদের দেশেই দেখেন যে আমাদের দেশের লোকজন চায়ের দোকানে একটা টিভি ছাইড়ে দিয়ে বসে আছে, এটা তো অন্য কোথাও সম্ভব না, ওখানে হয়তো টিভি দেখতেছে না বা কারোর কাজ নাই, হা করে আছে টিভির দিকে বসে, এটা তো সম্ভব না। আমাদের দেশের কনটেক্সটেই বা এই ধরনের কিছু জায়গায় দেখেন যে এই টিভি জিনিসটা নাই হওয়ার সুযোগ নাই, মানে কাজ নাই তো বসে বসে টিভি দেখতেছি, মানে আমার মনে হয় যেটা নাই হবে না, কিন্তু এটা ছাপায় চলে যেতে পারে বা এটা ফল করতে পারে বিজনেসটা, কিন্তু নাই হওয়ার। হ্যাঁ, টিভি তো একটা ডিভাইস, ওইখানে আপনি ইন্টারনেট নিয়ে টিভিতে করলেন, টিভিতে ইউটিউব দেখলেন। আমি বলতেছি টিভির এই কনসেপ্টটা, মানে চ্যানেলের যে কনসেপ্টটা, সো এত বড় সেট আপের চ্যানেল কি থাকবে নাকি দেখা যায় শেষ পর্যন্ত দেখা যায় আপনি ইউএসএ তে গিয়ে ক্যামেরা কিনে একটা সেটআপ নিয়ে আপনি নিজে একটা চলে আসলাম নিউজ। তারপরও আমার মনে হয় যে থাকবে, এত বড় কনটেক্সটে না থাকলেও থাকবে, এটা একেবারে মানে বিলুপ্ত হওয়ার সুযোগ নাই, থাকবে। আচ্ছা, সো এই যে আপনারা যখন নিউজ করতেন, তৈরি করতেন, তখন তো নানা সোর্স থেকে নানাভাবে ভেরিফাই করে তারপর একটা নিউজ বানাইতেন, কিন্তু এখন তো যেটা হয়েছে যে এখন আমি যদি এই বাবুর ওষুধে একটা নিউজ করি, সেটা তো দেখা যাচ্ছে হয়তো অথেন্টিসিটির হয়তো খুব একটা ম্যাটার করবে না। সো সামগ্রিকভাবে আপনার কি মনে হয় যে কর্পোরেশনের আন্ডারে যখন ইন্ডিভিজুয়ালের আন্ডারে চলে যাচ্ছে, সো কর্পোরেশন একটা সেন্সরশিপ আছে, ইন্ডিভিজুয়ালে তো সেই সেন্সরশিপ নাই, সো তাহলে এই সেন্সরশিপটা চলে যাওয়ার পরে আদতে কি শেষ পর্যন্ত কোনো মিনিংফুল কিছু হইতেছে নাকি এতে আরও আসলে একটা মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশনের যুগে আমরা প্রবেশ করলাম? এটা কিন্তু আসলে ভ্যারি করবে। কেন বলতেছি যে ওই একজন ব্যক্তি হিসাবে আপনি যে একটা কোচ করলেন, আমার মনে হয় না যে এটা একটা নির্দিষ্ট সমাজের লেভেলের যে সবাই আপনার ওই নিউজটা নিয়ে নিল বিশ্বাস করে, আমার মনে হয় না। ধরেন আমি আপনাকে চিনি, আপনি একটা কিছু করলেন, আমি তো দেখলাম মানেই কিন্তু আমি এটা নিলাম না, আমি নিব না, অ্যাটলিস্ট আমার জায়গা থেকে আমি নিব না। আমার মনে হয় আমার মতো আরও আমার সারাউন্ডিংসের 10টা মানুষ এটা নিবে না। যে বুঝে না, যার নিজের মাথা কাজ করে না,
আমার মনে হয় তারাই ওই যে ক্লিক করে যা দেখতেছে তাই নিতেছে, তাই নিয়ে আলাপ করতেছে, সেটা শেয়ার করতেছে। এইটা মনে হয় না আপামর চিত্র। এটা হইতে পারে যে একটা স্ট্যান্ডার্ডের নিচে মানুষ ভাবতে পারে না যারা, তারা এটা করতে পারে, সেই জিনিসটা ক্লিক করতে পারে, সেই জিনিসটা ভিউ বাড়তে পারে, কিন্তু সবটাই যে মানুষ নিয়ে নিচ্ছে এটা বিশ্বাস করি না। এই জায়গাটায় মনে হয় এখন আমরা চলে যাইনি। আচ্ছা, একটু আগে আপনি যেটা বলতেছিলেন যে বাংলাদেশি মেয়েরা যেভাবে লাইফ লিড করে তার চেয়ে একটু আলাদা। সো বাংলাদেশি মেয়েরা আসলে কিভাবে লাইফ লিড করে? ওই কিভাবে মানে আমি তখনও বলছি যে একটা ছক, বাংলাদেশি মেয়েরা শুধু না, মানে সবাই মোটামুটি বাংলাদেশিও না, মানে মানুষ মাত্রই একটা প্যাটার্নে যেতে চায়, একটা প্যাটার্ন সেট কিছু একটা চায়। তো সেটা তো জিপসিরও তো আসলে একটা ছক আছে, ছকের বাইরে কি কিছু সম্ভব? না, ছকের বাইরে না, মানে বাংলাদেশের কনটেক্সটে যেই প্যাটার্ন, আমি তো বাংলাদেশেই বড় হয়েছি, বাংলাদেশের কনটেক্সটে যে একটা ফ্যামিলি, একটা চাকরি করা মেয়ে বা 9টা 5টার জব, কিছু প্যাটার্ন আছে না যেটা বাংলাদেশেই হয়েছে। জিপসিদের তো আলাদা লাইফ বা আলাদা কিছু, মানে এই লাইফের ভেতরের প্যাটার্নটার কথাই আমি বলতেছি, এটা ছেলে মেয়ে যেটাই হোক, সেই প্যাটার্নের ভেতরে থেকেও কিন্তু মানুষ অনেক রকম চিন্তা করে যে আমি আরেকটু, ধরেন আমাদের দেশে এখন কি হয় যে আপনি চাইলেই কিন্তু সবাইকে দিয়ে নাইট করাইতে পারবেন না। ধরেন চ্যানেলগুলো 24 ঘন্টা চলতেছে, তো অনেকে কিন্তু রাখতেও চায় না মেয়েদেরকে, নিজেরাও চায় না, পলিসি করা আছে যে রাখবো না। অনেকে আছে যে নির্দ্বিধায় এখানে চাকরি করলে তোমাকে নাইট করতে হবে, কোনো ব্যাপার না, ঢাকার বাইরে যেতে হবে, অনেকে কিন্তু যেতে চায় না। এইগুলি হলো প্যাটার্ন। এই জিনিসটাই ধরেন আবার আরেকটা দেশে হয়তো কোনো ম্যাটারই না, যে একটা ছেলে বাইরে রিপোর্টার গেলে মেয়ে কেন যাবে না, সুন্দরবনে যদি একটা ছেলে যেতে পারে একটা মেয়েও যাবে, কোথায় খাগড়াছড়িতে যদি এখন কেউ ইয়ে হয় সেখানে একটা ছেলে গেলে মেয়ে কেন যাইতে পারবে না, এরকম আছে না। এগুলি তো প্যাটার্ন, আমাদের সোসাইটিরও তো এরকম কিছু কিছু প্যাটার্ন তৈরি হয়ে আছে। ওইটা বুঝাইছি যে একটা প্যাটার্নের মধ্যে থেকেও নিজের মতো করে যে একটা চলা, সেটা বুঝাইছি। ওকে, সো আবার প্রথমের সেই প্রসঙ্গে ফেরত আসি, যে জীবনানন্দ দাশকে নিয়ে যে আলাপটা হচ্ছিল। সো জীবনানন্দ দাশকে নিয়ে আমার মৌনতা ক্লাব বইতে একটা আর্টিকেল ছিল। সো সেইখানে আমি জীবনানন্দ দাশের যে ডিলিউশন এবং অবসেশনের যে বিষয়টা, ওইটা আমি অ্যাড্রেস করছি। সো অবসেশনের বিষয়টা, এটা তো আসলে যারা নিজেরা সরাসরি ফিল না করে তাদের পক্ষে বোঝানো কঠিন। সো সেই ব্রেনটা আসলে একটু অন্যভাবে কাজ করে। সো আপনি যেহেতু জীবনানন্দ দাশের একজন ফ্যান, সো আপনার মধ্যে কি ওই ধরনের কোনো অবসেশন বা ওই ধরনের ব্যাপারগুলো কাজ করে, নাকি আপনি ওই ধরনের কোনো ডিলিউশন বা অবসেশনের মধ্যে নাই? আসলে এই ভাবনার জগৎটা তো একটু আলাদা, মানে আপনাকে অবসেশন বা ভাবনার গভীরতায় মানুষের একাকিত্ব বা মানে এই ভাবনার জগৎটা আসলে খাই পড়ি ঘুমাই অফিস করি 9টা 5টা, আমি আর দিন দুনিয়া চিনি না, আমি গভীরভাবে চিন্তা করতে পারি না, আমার উপলব্ধিগুলা হয় না, আমি মানুষের বিপন্ন বিস্ময়টা যে আলটিমেটলি মানুষ যে এটা কি বানাইলো, কি পাইলো, কি করলো, তারপরেও যে সব কিছু ছাপায় একটা মানুষ। ওই যে জীবনানন্দ দাশ যেমন বলছে যে আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তে খেলা করে। তো ওই জিনিসটা ফিল করার জন্য আপনাকে একটু ডিফারেন্ট হইতে চিন্তা করতেই হবে, নাইলে আসলে ওই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। একটা ফড়িংয়ে যেই জীবন দোয়েলের না ফড়িংয়ের না, এটাও তো উনি বলছে। তা ওই জিনিসগুলিও বুঝতে হবে যে একটা দোয়েলের ফড়িংয়ের জীবন, আপনি একটা টেবিল বলেন, একটা চেয়ার বলেন, সেটারও একটা জীবন আছে। আপনার একটা ভাঙা মগ আছে, ধরেন আপনি সেই মগটাতেই চা খান, আপনার অনেক 10টা মগ আছে কিন্তু আপনি সেই ভাঙা জিনিসটাতেই খান। মানে মানুষের যে একটা ফিলিংসের অনুভূতির জায়গাটা, এই জিনিসটা বুঝতে হলে এটা ডিফারেন্ট, ওই ডিফারেন্ট চিন্তাটা করতেই হবে। ওই অবসেশন মানে এটা কোনো নেগেটিভ অর্থে না, এটা হচ্ছে একটা ভাবনার একটা স্তরে যে যে আপনি ওই ডিপ ফিলিংসটা না নিলে আসলে এই জিনিসগুলি বুঝতে পারবেন না। ওকে, আপনি যেহেতু আগে থেকে অনেক বই পড়েন এবং আপনি 18 বছর বয়সে আউটসাইডার পড়ছেন, সো এই জীবনানন্দ দাশের যে কবিতাগুলো, এগুলো তো মনে হয় ইয়েটস বা ওয়ালটন হুইটম্যান, ওনারাও বোধহয় লেখালেখির চেষ্টা করছে। সো ওনাদের সাথে জীবনানন্দ দাশের কোনো পার্থক্য খুঁজে পান, নাকি আপনার মনে হয় যে আসলে জীবনানন্দ দাশ ইউনিক তার যে লেখালেখির জায়গাটা? আমি উনাদের স্পেসিফিক লেখা পড়ছি বা ওরকম করে কম্পেয়ার করে বলতে পারবো না, তবে আমি জীবনানন্দ পড়ছি, তো ওই জায়গাটা তো একটা ইউনিকই জায়গা। ওইটা আপনাকে কীভাবে বলবো, ওই যে বিপন্ন বিস্ময়, যে মানে মানুষের মধ্যে কিছু জিনিস থাকে যেটা ঠিক ওই যে ব্যাখ্যার অতীত। যেমন একটা গল্প আমি আপনাকে একদিন বলছিলাম যে গল্পটা এমন যে একটা ওয়াইফটা চলে যাচ্ছে মানে কিছুদিনের জন্য বাবার বাড়িতে, কিন্তু সে যেতে চাচ্ছে না। হ্যাঁ, সে চাচ্ছে তারে আর একবার না করুক। এই যে আপনি হাসতেছেন, হাসলে কিন্তু আপনি ব্যাপারটা বুঝতেছেন না, বুঝবেন না, কারণ
মানে ব্যাপারটা এমন যে মুখ দিয়ে বলতে পারতেছে না, কিন্তু তার মনে হইতেছে যে ওকে যদি একবার খালি একটু ভালোবেসে বলে যে না তুমি থাকো, যায়ও না, তাহলেই ও যায় না। কিন্তু ছেলেটাও সেটা বলবে না, কারণ সেও তার প্যাটার্নে, ধরেন জীবনানন্দের প্যাটার্ন যেটা, মানে কিছু মুখ ফুটে বলতেছে না, মানে এমন যে থাকলে থাকো, কিন্তু আমি তোমাকে থাকতে বলতেছি না, মানে তুমি গেলে যাও, থাকলে থাকো, হ্যাঁ থাকলে তো ভালোই লাগবে, কিন্তু সে বলতে হচ্ছে না যে তুমি থাকো। এই যে একটা টানা পড়েন না, মানে মেয়েটা কিন্তু ওয়েটই করতেছে, আবার বলতেছে আচ্ছা থাক না আই যাই, পরে যাবো না, কিন্তু ও কিন্তু আবার গাড়ি ডাকতে গেছে ছেলেটা। মানে এমন একটা ব্যাপার যে নারী পুরুষের সম্পর্কটার মধ্যেও যে, মানে আমি বুঝাতে পারছি না হয়তো, যে মানে নিঃসঙ্গতা একাকিত্ব এটার মধ্যেও আছে, যে ও কিন্তু ওর সাথে থাকতে চাচ্ছে, কিন্তু ও সেটা মুখ ফুটে নিচ্ছে না, আবার বলতেও হচ্ছে না তুমি চলে যাও, বলতেও হচ্ছে না তুমি থাকো। পরে কিন্তু গাড়িও ডাকছে, ও চলেও গেছে, আবার ও মারাও গেছে পরে। ওই যে পেছন থেকে যে একটা হাত যে জিনিসটা করতে দিচ্ছে না, কি এটা, এটা কি আসলে, এটা একটা ভাবনার কোনো একটা জায়গা, যে ও বলতেছে না, ও করতেছে না, বললেই হয়তো আর যাওয়া হইতো না, হয়তো মরেও যেত না, কিন্তু হইতেছে না। এটাই তো মানুষের জীবন, মানে সব কিছু ব্যাখ্যা করে হবে না, বলবে না, বলা যাবে না। এই জিনিসগুলি কি প্রশ্ন করছেন আমি ভুলে গেছি। আচ্ছা, ওকে। তো আপনি আপনাকে যখন আমি ইনভাইট করছিলাম, আপনি বলছিলেন যে আপনি ইন্টারেস্টিং মানুষ না। আমি যখন আপনার বললাম আপনি বোরিং মানুষ, বললেন আপনি বোরিং মানুষও না। সো তারপর বললাম তাহলে আপনি গড়পড়তা মানুষ, আপনি বললেন যে আপনি গড়পড়তা মানুষও না। সো তাহলে এই যে ইন্টারেস্টিং না, বোরিং না, গড়পড়তা না, তিনটার কোনোটাই যখন আপনাকে ফিট করা গেল আমার মতো, তাহলে আপনার মতোটা আসলে কিরকম? একটাও না আমি আমার মতো, মানে প্রত্যেকেই আসলে তার মতো, এই যার যার মতো শেষে, এটা আসলে কিছুই না। হ্যাঁ, মানে কেমন, হ্যাঁ দিন শেষে তো সেটা কোনো একটা শেপ পায়। সো আপনি আসলে কেমন, এটা মানে আমার জানার ইচ্ছা। দিন শেষে ওই সবার মতোই, আসলে প্রত্যেকটা মানুষই দিন শেষে তার তার মতো একটা নিজস্ব সন্ধ্যার মতো, নিজস্ব অন্ধকারের মতো, নিজস্ব স্থিরতার মতো, ওইরকমই কিছু একটা। এটা আসলে ব্যাখ্যা করা যাবে না, এতক্ষণ অন্য প্রসঙ্গ দিয়ে ব্যাখ্যা হয়ে গেছে। সো আমাদের ছোটবেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা লাইন ছিল যে আলোকিত মানুষ হতে চাই। সো এটা নিয়ে হচ্ছে যে আব্দুল আবু সাইদের একটা ইন্টারভিউ উনি বলতেছিলেন যে আলোকিত মানুষ এটা একটা কনসেপ্ট, আলাদা করে আলোকিত মানুষ বলতে ওইরকম উনি করে না যে এই ঘটনা ঘটলে সেটা আলোকিত মানুষ হয়। সো আপনার কি মনে হয় যে মানুষের জীবনে আসলে আলো বেশি সত্য নাকি অন্ধকারই আসলে বেশি প্রাসঙ্গিক মানুষের জীবনে? মানুষের জীবনে তো আসলে দুইটাই সত্য, আলো আছে, অন্ধকারও আছে। কোনটা বেশি প্রাসঙ্গিক? হ্যাঁ, এখন মানুষটা কেমন তার উপর ব্যারি করতেছে। এখন অনেকে তো অন্ধকারে থাকতে ভালোবাসে, হয়তো হয়তো প্রকাশিত হতে চায় না, তো সেই মানুষগুলি ওইটাই হয়তো তার জন্য আলটিমেট, বা কেউ হয়তো বেশি আলোকিত হইতে চায়, কেউ তার ভেতর ওই নীরবতাটা, ওই জায়গাটাকে সে জাগাইতে চায় না, সেই জায়গাটাকে সে সে চিনেই না, হয়তো নিজের যে একটা নীরব স্তব্ধ জায়গা আছে, সবারই তো আছে, একটা মৌন জায়গা আছে, একটা প্রকাশ্য, একটা কলরবপূর্ণ জায়গা আছে, হয়তো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মানুষের বৈশিষ্ট্য প্রকাশ পায়। এখন কেউ হয়তো ওইটা প্রকাশ করতে চায় না, সে হয়তো নিজের ওই জায়গাটা চিনেই না, দেখেই নাই, তো সে তো অন্ধকার কি জানবেও না, সে বলবে আমি ভেবে ভেবে কি করবো, বা আমি বসে বসে কেন ভাববো। আমি যে ভাবতে ভালোবাসি, আমি কিন্তু বসে বসে ভাবি অনেক সময়, ঘন্টার পর ঘন্টা এমন হয়েছে যে আমি ভাবতেছি, এটাও আমার কাছে একটা কাজ, মানে এটাও আমার একটা ভালো লাগার জিনিস। দেন কারো হয়তো সময় সে তো ভাবতেই পারে না যে আমি আনপ্রোডাক্টিভ ওয়েতে বসে থাকবো কেন, বা আমি পার্কে যেয়ে বসবো কেন, বা আমি কেন একটা দৃশ্যের দিকে তাকায় থাকবো মিনিটের পর মিনিট। এরকম হয়েছে, আপনি এমন একটা কোনো পুরানো রেল লাইন ফরিদপুরে এরকম হয়েছে, আমি যে বসে থাকি, বসে থাকতে ভাল লাগে, সময়টা মনে হয় যে যায় না। কারো হয়তো এই ভাবনাটাই নাই যে আমি কেন এত ওয়েস্টেজ অফ টাইম করব। তা আমার তো এই জিনিসটা আছে। এখন এইটা হইতেছে ওই যে ভ্যারি করে, কে কার কোন জায়গাটাকে কতটা প্রকাশিত করবে, এটা আসলে তার প্যাটার্ন, এটা আসলে বুঝায় বলা যাবে না। সো আপনি এই যে আমেরিকা থেকে এবার আসলেন প্রায় 15-20 দিনের জন্য, সো এই 15-20 দিনের এটা যে আসা, এটাকে কি আপনার দেশকে রিডিসকভারের জার্নি বলা যায়, নাকি এটা হচ্ছে যে একটা গ্যাপ ছিল, সেই
জাস্ট একটা রিকানেক্ট করা। অ্যাকচুয়ালি দেশকে তো না, এটা আমার নিজেকে ডিসকভার করার জন্য, কারণ আমি একটা জিনিসের মধ্যে এইভাবে ছিলাম 43 ইয়ার্স প্লাস। তো ওই জিনিসটা থেকে যখন চলে গেছি দূর থেকে, একটু দূর থেকে, ওই যে আছে না পেন্টিংটা একটু দূর থেকে ভালো বোঝা যাচ্ছে, তো আমার জীবনটাও আমি কিভাবে কাটাইছি ওটা আমি আসলে দূর থেকে একটু দেখতেছিলাম। এই কারণে আমি একটু ব্রেকও নিছি, এত বছরে আমি কোনোদিন ব্রেক নিই নাই। তো একদমই আমি ব্রেকটা নিয়ে আমাকে আমাকে নিজেকেই একটু দেখলাম 9 মাস দেখলাম আসলেই। তো দেখাটা আমার জন্য খুব ভালো হয়েছে, মানে আমার জন্য খুব পজিটিভ একটা ভাইব দিছে যে এভাবে আসলে মানে ব্রেক নিয়ে আমি কখনো কিছু দেখি নাই, মানে আমাকে দূর থেকে একটু ইনঅ্যাক্টিভ ওয়েতে। তো সেটা দেখতে আমার ভালো লাগতেছে। এটা দেশ ডিসকভার না, দেশটা কি, দেশটা তো আসলে ওই মানুষগুলা নিয়েই আমার কাছে দেশের কনসেপ্ট। দেশের মাটি দেখবো এটা তো ব্যাপারটা না, ব্যাপারটা হইতেছে যে এই মানুষগুলা নিয়ে আমার দেশ, মানে আমাকে গড়ে তুলছে যারা, আমি যেভাবে গড়ে উঠছি সেই জিনিসটাকে আমি যেহেতু চলে গেছি, আমার মনে হয়েছে আমার হাহাকার তৈরি হয়েছে, শূন্যতা তৈরি হয়েছে এই জায়গাটায়। তো আমার মনে হয়েছে যে আমি এদেরকে একটু দেখে যেয়ে আমি একটু ভালো থাকবো, ওই জন্য আমি আসছি। 9 মাস যে আমেরিকায় ছিলেন, এই 9 মাসে আসলে আমেরিকার সাথে আসলে আপনার বোঝাপড়াটা কেমন হলো? আমেরিকার সাথে বোঝাপড়া হইলো যে আমেরিকা বলতে আমরা যেটা মূল বুঝি, তো সেই জায়গাটা থেকে কিছুটা ভিন্ন বোঝাপড়া এই জন্য হয়েছে যে আমি যে জায়গাটা গেছি ওই জায়গাটা একটু রিমোট, একটু একটা ছোট শহরের মতো, গ্রামের মতো। যেমন এইটা আমি একটু বললে কেউ রাগ হইতে পারে যে বাংলাদেশে আমরা যেমন ছোটকাল থেকে শুনছি যে কি জানি দেশের অনেক গান আছে না যে এমন দেশটি কোথাও খুঁজে, এটাও ঠিক, এমন দেশটি খুঁজে পাবো না, ঠিক আছে, কিন্তু ওই সব জায়গারও মানে আপনি যদি বলেন প্রাকৃতিক ভিউ বা কিছু খুবই সুন্দর, এটা সত্যি, মানে আমি দেখে চোখ জুড়ায় যাচ্ছে এই টাইপের প্রাকৃতিক সৌন্দর্য মানে প্রচুর আছে, ভর্তি। মানে আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর, সত্যি কথা, কিন্তু ওখানেও আছে যেটা বাংলাদেশ সুন্দর নাকি? আমার তত সুন্দর লাগে না। কিন্তু আমরা কবিতায় সারা জীবন কবিতা গল্প এইভাবে পড়ছি, যেভাবে উত্থাপন করা হয়েছে, ওইটা আমার তো ইন্ডিয়া বরং অনেক সুন্দর। তো ওইটা আমার খুব মনে হয়েছে যে এত রূপসী বা এত সুন্দর, ওই জায়গাগুলোও সুন্দর, আনএক্সপ্লোর্ড, মানুষ নাই, নীরবতা আছে, নির্জনতা আছে। আমি যেমন কারওয়ান বাজারের হইচই আমি মিস করছি, হইচই প্রথমে, কিন্তু ওই জায়গারও আরেকটা সৌন্দর্য আছে, আমার ওই জিনিসগুলি ভালো লাগছে। ওই পলিটিক্স, বর্ণ বৈষম্য, কে কি মানে আইন নিজের হাতে তুলে নিল কিনা, ওইসব প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু এমনি মানসিকভাবে থাকার মতো আমার কাছে এরকম মনে হয়েছে যে বসে থেকে সৌন্দর্য নেওয়ার মতো প্রাকৃতিক পরিবেশ বা সাইলেন্স বা ওগুলো আছে আমি যেখানে আছি। আচ্ছা, সো ওখানে গিয়ে বাঙালি কমিউনিটির সাথে আপনার ইন্টারাকশনের কি অবস্থা? হ্যাঁ, আমাদের ইন্টারাকশন হয়েছে ওখানে, যেহেতু একটা ইউনিভার্সিটি বেসড বেসিক্যালি জায়গাটা, ম্যানকাটো, মিনেসোটার একটা ছোট শহর। তো ওখানে যেহেতু ইউনিভার্সিটি বেসড, তো ওই কারণে সিঙ্গেল ছেলেমেয়েরা বেশি পড়তে যায়, ফ্যামিলি হয়তো একটু কম, বাট আমাদের সাথে হয়েছে অনেক মানুষেরই যোগাযোগ। আমরা ওই উইকেন্ডে একসাথে ঘোরা খাওয়া অনেক কিছু করি। সো আপনার এই এখনকার যে লাইফ, এটাকে কি জীবনের দ্বিতীয় অধ্যায় বলা যায়, নাকি এটা হচ্ছে সিনেমার ইন্টারমিশনের সেকেন্ড পার্ট? এইটা আমার জীবনের দ্বিতীয় অধ্যায় না, আমার জীবনের দ্বিতীয় অধ্যায় যদি আমি বলি একবারেই করোনার সময়টা, 2020-এর আগের আমি, 2020-এর পরের আমি একদম মানে এটা অনেকে বলতে পারে যে বাচ্চা হওয়াটার আগে পরে মানুষের অনেক একটা বড় ফেস চেঞ্জ থাকে। তো আমার যদি একদম মোটা দাগে বলি যে সবচেয়ে চেঞ্জটা কোন সময় হয়েছে, আমি বলবো 2020। এই যে 2020-এর করোনার সময়টার পর থেকে মার্চে মানে আসলেই আমার একটা জীবনের পুরা আমূল একটা চেঞ্জ হয়েছে আমার নানানভাবে, ফ্যামিলি বলেন, মানুষ বলেন, কাজের ক্ষেত্রে, মানে সারাউন্ডিংসের ক্ষেত্রে, সব কিছু। ওই সময় আপনাদের তো মনে আছে যে একটা কাকপক্ষীয় বাসা থেকে বের হইতো না, ওই সময় আমি বের হয়েছি, যেহেতু আমি নিউজে চাকরি করতাম, আমাকে প্রতিদিনই অফিসে যাওয়া বা যেটা এমন হয়েছে না যে এই বাসা থেকে কে বের হইতেছে, একে এক ঘরে করা হয়েছে, এই বাসায় বেড়া দিয়ে দিছে, ওই টাইপের। আমি ইকবাল রোডে থাকতাম, তখন দেখা গেছে যে দরজা আটকায় দিত, মানে আমি মনে হয় পুরো এলিয়া থেকে একা বের হইতাম। এবং এরকমও হয়েছিল একটা সময় যে 3 দিন অফিস করবো, 3 দিন তাহলে অন্য লোক আইসা করবে, মানে একেবারে 18 ঘন্টা 22 ঘন্টা মানে টানা একজনই আইসা একজনই শিফটিং করবে, যেহেতু নিউজ চ্যানেল বন্ধ হবে না, নিউজ চলে, ওই রকমও আমি টানা অফিস করছি বা কিছু করছি। মানে ওই সময়ের চিন্তা ভাবনাগুলো আমার কাছে অনেক প্রভাব ফেলছে, বা মিক্সিং বা মানুষের সাথে ইন্টারাকশনগুলো, এটা খুব মনে হয় যে এইটা আমার একটা বিশাল একটা চেঞ্জের জায়গা।
আচ্ছা, সো করোনার ওই সময় তো অনেক ইমোশনাল স্টোরি তৈরি হয়েছে, জীবন সম্পর্কে মানুষের অনেক রিয়েলাইজেশন আসছে। আমি নিজেও 21 সালে যখন আমার করোনা হলো, 42 দিন আমি বন্ধু ছিলাম, সো আমারও লাইফে একটা বড় চেঞ্জ আসছে। সো আপনার ওই সময় যেহেতু আপনি নিউজে কাজ করেন, ওই সময় এমন কোনো স্টোরি বা ঘটনার থেকে কি হয়েছে যেটা আসলে আপনার মনে এখনো রেখাপাত করছে? আমার নিজের কথা বলি, আমার বাচ্চা কোনোদিন আমার থেকে আলাদা ঘুমায় নাই, একদমই না। মানে ও আমার হাতের উপর ঘুমায় এখনো, স্টিল 11 বছর বয়স, ওর 11+। ওই সময় প্রথম আমার মনে আছে যখন আমি অফিসে যাচ্ছি, তখন সবাই বলল, মানে আমিও বললাম, ভাবলাম যে আমার তো আর ওর সাথে কথা বলা যাবে না, কিছু করা যাবে না। তো স্বভাবতই বাসায় রুম আলাদা হয়ে গেল। আমি চোরের মতো এসে ওই দিক দিয়ে ঢুকে যেতাম ঘরের মধ্যে, ঢুকে একেবারে সব কাপড় চোপড় ডেটলের মধ্যে ভিজায় দিয়ে গোসল করে আমি জাস্ট খালি চোরের মতো ওদের সাথে বসে, মানে কোনো ছোঁয়া নিঃশ্বাস কোনো দিকে যাবে না, এসে এরকম করে খেয়ে খেয়ে চলে যেতাম। অফিস তো করতেছি, কারণ আমি তো একটা মানে মানে আমি তো স্বীকৃত একটা ইয়েতে আসি, মানে আমি তো নিজে স্বেচ্ছায় আসি, তো আমি তো অফিস বাদ দিয়ে দিব এটাও বলবো না, আমি তো করতেছি। তো ওদের ক্ষতি হইতে পারে ভেবে আমি চোরের মতো এই যে যাওয়া আসাটা শুরু করছি। তখন ওকে আমার কাছ থেকে নিয়ে যাওয়া হইলো ইন দ্য সেন্স যে আলাদা করা হইলো ওর ভালোর জন্যই, বা ওদের সবার ভালোর জন্য। ওই সময়টা আমার মনে আছে যে আমার একটু কানে টানে খুব ব্যথা হয়েছিল, কারণ ব্যথা হয়েছিল ওই যে মাস্ক পরার কারণে, পরে যেটা খেয়াল করছি। তো তারপরে ওই সব শুনে অফিসে ভয় পেয়ে গেছে ফার্স্টে, যে কানে কেন ব্যথা, মানে কিছু হয়েছে কিনা, বা একটা একদিন দুদিন গেছে। তো ওই সময় প্রথম যখন ওকে নিয়ে গেল ঘর থেকে, আমার মনে আছে আমি সারা রাত কাঁদছি বসে, যে মানে ওরে আমি প্রথম মনে হয় ওই কয়টা দিন টানা ওকে নিয়ে যাওয়া হয়েছে, যে শোয়ানো যাবে না আমার সাথে। ওই সময়টা আমি আসলে লিটারেলি মনে হয়েছে অসহায় বোধ করছি, যে এমন একটা কথা যে আমি নিজেই বুঝতেছি যে আমি তো ওর ক্ষতি করতে পারি না, বা বাকিদেরও ক্ষতি করতে পারি না। ওই জিনিসটা খুবই আমার মনে পড়ে, যে কিভাবে ওই যে ওই রাতটা, প্রথম রাতটা আমি না পুরো লিটারেলি জেগে বসে বসে কাঁদছি, যে নিয়ে গেছে এরকম একটা ব্যাপার। আচ্ছা, সো ওই সময় তো অনেক মানুষও মারা গেছে এবং আপনি রেগুলার বাইরে যাচ্ছেন, আপনার কখনো মনে হয় না যে আপনি নিজেও মরে যেতে পারেন? আল্লাহ, এটা তো মনে হয়েছেই, কারণ আমাদের রিপোর্টাররাও তো বাইরে থেকে আসতো, ওরা টেপ ক্যামেরা এগুলো নিয়ে নিয়ে যাইতো না, তা এসেই সব কিছু ক্লিন করতো। কিন্তু ক্লিন করলে কি হয়েছে, আইসেই তো জিনিসগুলো আমাদের হাতে দিত, প্রডিউসার আমরা, তা আমাদের হাতে দিত, কথা বলতেছে আইসা, কতক্ষণ একটা মানুষ পড়ে টরে এরকম করে থাকতে পারে। চেষ্টা করছি আমরা যতটা পারা যায় সেফটির মধ্যে থাকতে, কিন্তু আমাদের অফিসেও অনেকে মারা গেছে। সত্যি কথা, এই যে আমাদের মোস্তফা কামাল সৈয়দ স্যার, উনি অনেক বাংলাদেশের বিটিভির উনি ছিলেন, মহাপরিচালক ছিলেন। তো উনিও ওই সময় করোনায় বয়স্ক, উনিও অনেক ইয়ে, তো ওইরকম অনেকেই মারা গেছে, আমাদের নিউজ এডিটর মারা গেছেন। তো ক্ষয়ক্ষতি তো আমার চারপাশেও হয়েছে, আতঙ্ক ভয়ে তো ছিলামই, কিন্তু কখনো ওইটার জন্য কাজ করা বাদ দিব বা ছুতা খুঁজে বের হয়ে যাব, এটা কখনো করি নাই। সো 4 বছর পরে এসে কি মনে হয় যে করোনার সময় ওই সময় মানুষের যে আচরণ ছিল বা যেভাবে জিনিসটা ম্যানেজ করা হয়েছে, সেটা কিছুটা ওভার হাইপড এবং কিছুটা প্যানিক, নাকি মনে হয় যে ওইটা ওই সময় ঠিকই ছিল? এখন এইটা নিয়ে আপনি যতই তর্ক করেন বা বলেন যেটা ব্যবসা, এটা ওই পশ্চিমা দেশ এটা করছে না করছে, কিন্তু আমার কাছে যেটা এক কথায় সেটা হচ্ছে আমার বাবা মারা গেছে করোনায়, মারা গেছে। তো এখন আপনি যেটাকে ওই চোখে বিশ্লেষণ করতেছেন, আমি সেই চোখে বিশ্লেষণ করতে পারি না। আমার বাবা মারা গেছে, এই জায়গায় আমার কাছে কোনো অর্ধসত্য বা কোনো ধারণাগত কোনো কনসেপ্ট নাই। আমার বাবা ছিল, আমার বাবা মারা গেছে। আমি প্রথম দিন ওনাকে নিয়ে, প্রথম দিন না মানে একটু যখন ওইটা ধরা পড়ার পরে সাথে সাথে অক্সিজেনের প্রবলেম হয়েছে, আমি ঢাকা মেডিকেলে ওনাকে নিয়ে গেছি। চোখে বললেন না মারা যাওয়ার ভয়। আমি আমার ভাই একদম উইদাউট ভালো কশন, আমরা একেবারে সারা রাত করোনা ইউনিটে ঢাকা মেডিকেলের ভিতরে দাঁড়ায় রয়েছি, নিচে বসে আছি। মানে ওই পর্যন্ত ঢাকা মেডিকেল পর্যন্ত ছিল বলে আমরা তাও দেখতে যেতে পারছি, ভিতর পর্যন্ত ছিলাম। ভয় পাবো কি, মানে তখন উনার কি হবে এটাই ভাবতেছিলাম। এবং ডাক্তার এসে আমাদেরকে বকাঝকা করতেছে, আপনারা হাতে কিছু পরা নাই, গায়ে ওই যে কি পড়তো ওইটা নাই, আপনারা এভাবে আসছেন, শুধু মাস্ক পরে দুজন দাঁড়ায় আছেন। পরে ওখান থেকে গ্যাস্ট্রো লিভারে যখন ট্রান্সফার করা হয়েছে, তারপর আব্বুকে আমি আর দেখিনি। তো এইটা আমার কাছে না আর কিছু ভাবতে ভালো লাগে না। আমার মনে হয় আমার বাবা ছিল, করোনায় মারা গেছে, এবং তার পরের 10 মাস পরে আমার শাশুড়িও মারা গেছে করোনায়। তো আমার কাছে এইটা একেবারেই একটা নেগেটিভ, মানে আমি ওটাতে বিশ্লেষণেই যাইতে পারি না, আমি কিছু নিতে পারি না এটার। কারণ যে বললাম যে এটার পরেই তো আমার লাইফস্টাইলেই অনেক প্রভাব পড়ছে জিনিসটা, 2020-এর আগে এবং পরে। তো এইগুলিও সেটার পার্ট।
ওকে, সো এই যে এই মাইগ্রেশনটাকে তাহলে দ্বিতীয় অধ্যায় না বলে তাহলে ইন্টারমিশনই বলবো তাহলে। এটা একটা পার্ট, এটা একটা স্মল পার্ট হয়তো, কারণ এটার কোনো স্থায়িত্ব এখনই আমি খুঁজে পাচ্ছি না। কারণ হইতে পারে যে আমি আসে পড়বো না, আমি থাকবো বা কী করবো, মানে এটা একটা পার্ট। আমি এটাকে এভাবে দেখতেছি যে আমি একটা ব্রেক নিছি এবং ব্রেকটা নিয়ে আমি আমাকেই দেখতেছি। ওকে, সো 9 মাস থেকে আমি এখন পজিটিভিটিটাই নিছি। 9 মাস তো আসলে ব্রেকের জন্য অনেক লম্বা সময়। সো এই 9 মাসে আসলে আপনি নিজের ব্যাপারে এমন কি জানলেন যেটা আসলে আগে জানতেন না? এটা জানলাম যে আমি আমি হয়ে ওঠার পিছে যে আমার আসলেই কোন জিনিসটা আসলে ওয়ার্থ, যে এইটা মানে ওটা একটা আত্মবিশ্লেষণ যে আসলে এই জিনিসটা আমার বা আমার জন্য, এই জিনিসটা আমার জন্য না, এই জিনিসগুলি আমি বুঝছি। আমার মনে হয় এটা প্রত্যেকেরই কোনো একটা জায়গায় জীবনের একটু ব্রেক নিয়ে একটু দূর থেকে দেখা উচিত। আমি কিন্তু টোটালি একটা ব্রেক না নেওয়া, সেই মনে করেন কেজি ক্লাসে ভর্তি হয়েছি পরে এই 2023 পর্যন্ত আমি কোনোদিন কোনো কিছুতে আমার ব্রেক ট্রেক মোটামুটি ছিল না। তো এই জিনিসটা আসলেই আমার কাছে তাই মনে হয়েছে যেটা দরকার ছিল হয়তো। আচ্ছা, মানুষের জীবনে আসলে আর্ট কালচারের ভূমিকা আসলে কোথায়, এটা একটু আমাকে বলেন। যে এটা কি শুধুমাত্র মিডল ক্লাসের এক ধরনের সেন্টিমেন্ট নাকি এটা আসলে কোনো ইম্প্যাক্ট রাখে মানুষের জীবনে? এটা তো ইম্প্যাক্ট রাখেই, তখনই রাখে যখন আসলে আপনি সেই চোখ দিয়ে কিছু দেখতে পারেন। এখন আপনি যে আর্ট কালচার ভালোবাসে না, বুঝে না, ডিপে যায় না, তাকে যদি আপনি আর্ট কালচার দেখান তাইলে তো আসলে কোনো লাভ নেই। কিন্তু যদি আপনি ওই দৃষ্টিটা আপনার তৈরি হয়ে থাকে, আপনি দেখে দেখেও তৈরি করতে পারেন বা ভেতর থেকে কিছুটা আসতে পারে। কিছু না আসলে আবার জোর করে দেখানো যায় না। তো কিছুটা যদি আসে, আপনি যদি দেখতে থাকেন, আমার তো মনে হয় এটা ভালো ভূমিকা রাখে। আচ্ছা, ধরা যাক আপনি তো আর্ট কালচার মোটামুটি ভালো রকমই আপনার লাইফস্টাইলে গেছে, আপনার সাথে আর্ট কালচার যে হচ্ছে একেবারেই জানাশোনা নাই, এরকম একজন মানুষের সাথে আসলে আপনারা কোথায় গিয়ে আসলে ডিফার করেন দৃষ্টিভঙ্গিগত? মানে একটা ঘটনা, একই ঘটনায় যখন আপনারা রেসপন্স করেন, আপনাদের রেসপন্সে ঠিক কোন জায়গাটা পার্থক্য হয় যেটা হচ্ছে আর্ট কালচার ডিফাইন করে দেয়? আর্ট কালচার বলতে মানে ওইটার একটা ভাষা আছে, তো ল্যাঙ্গুয়েজ। এটা এখন যে ওই জিনিসটা নিতে পারে না, ধারণ করে না, তার রেসপন্সটা তো আরেক রকম হয়। এখন স্পেসিফিক কিভাবে বুঝাবো, মানে উদাহরণ দিয়ে বুঝাইতে পারতেছি না, কিন্তু অবশ্যই যে এটা ভালোবাসে, যে এটা নিয়ে চর্চা করে, যে দেখে, তার তো সেই জিনিসের ফিলিংস, তার প্রতি প্রকাশ ভঙ্গি আরেক রকমই আসবে। উদাহরণ দিয়ে বুঝাতে পারতেছি না। মানে যে মনে করেন ফিল্ম দেখে না, গান শোনে না, বই পড়ে না, কোনো আর্ট এক্সিবিশনে যায় না, তা সেও তো জীবনে ঠিকঠাক মতো চলতেছে, মানে জীবনে তার যা যা দায়িত্ব, তার যা যা দায়িত্ব ফ্যামিলির প্রতি, সোসাইটির প্রতি, অফিসের প্রতি, সেগুলো তো সে পালন করতেছে, কোথাও সে গাফিলতি করে নাই। তাহলে এই জিনিসগুলো তার জীবনে না থাকাতে আসলে সে কি মিস করতেছে? সে তো হয়তো তার জীবনের প্রাণটাই নাই। আচ্ছা, মানে ধরেন যে সে কি করতেছে, টাকা কামাইতেছে, বা ধরেন সে সফল হয়েছে, সে ভালো একটা জব করে, সে অনেক কিছু কিনছে, বা সে তার ম্যাটেরিয়ালিস্টিক অনেক কিছু হয়েছে, কিন্তু ওই অন্তর্দৃষ্টিটা তাকে যে আনন্দ দিতে পারতো, সেইটা ধারণ করার ক্ষমতা না হইলে তো তার জীবনে বৃথা। সে আসলে এটা বুঝবে না, তাকে এটা বললে সে বুঝতে পারবে না। একটা জিনিসের যে একটা প্রাণ থাকে, সেটা তো আসলে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন না, মানে ওটা দিয়ে ওটার হিসাব করতে পারবেন না। ওই জিনিসটাই তো সে মিস করলো। কিন্তু যেহেতু সে মিস করলো, যেহেতু সে এটা জানে না, তাহলে কিন্তু তাকে আপনি আসলে জানাইলেও সে বুঝবে না। সে মনে করবে যে এরাই এটা হুদাই এর পিছে দৌড়াইতেছে বা এটা করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি সে তা আসলে কোনো জীবনের অনেক কিছু তো দেখলো না। অনেক কিছু দেখলো না মানে প্রাণটা আমার মনে হয় যে ওই মানে কি বলবো, যে ওই দৌড়টা যে দিচ্ছে, সকালে উঠে খাইতেছি, রোজগার করতেছি, আবার ঘুমায় যেতেছি, এইটার মধ্যেই জীবনটা। আমার যে একটা জগৎ, আমার যে একটা ওই যে বলে না অন্তর্দৃষ্টি, যে ওই যে মাছির মতো মুস্তফা লেখা, যে মানে একটা চারিদিকটা দেখার যে একটা মজা, সেটা তো সে পেল না। কিন্তু ওই অন্তর্দৃষ্টিটা তো, কিন্তু সে যে জিনিসটাতে মজা পায় সেটা তো আবার আপনি পাবেন না। তার এটা আমার মনে হয় না। যে আর্ট কালচার জানে, যে যার অন্তর্দৃষ্টি গভীর, সে কিন্তু ওই জিনিসটাও বুঝতেছে, সে ওই জিনিসটা নিতেছে না।
আচ্ছা, অ্যাকচুয়ালি এরকম আমার মনে হয়। আর যারা ওইটাই শুধু নিচ্ছে, এটা বুঝে না, তারা কিন্তু মাইন্ডটা ন্যারো করেই রাখে। সে আসলে ওইটা বুঝতে পারবে না। যে এইটা বুঝতেছে সে কিন্তু ওইটাও বুঝতেছে। বেসিক খাওয়া পড়া জিনিসের ওন করার আরাম, বিলঙ্গিংনেসের আয়েশ, এটা সবাই বুঝে, না বুঝার কি আছে? আপনার একটা বাড়ি থাকলে আপনি যেই আরাম আয়েশ পান, আপনার 2টা বাড়ি থাকলে আপনি আরো টাকা পয়সা পান, এইটুক তো সবাই বুঝে। কিন্তু যে এইটা বুঝে, সে যে এই জিনিস বুঝে না, আর্ট কালচার বুঝে না, সে আসলে ওই জিনিসটা বুঝে না, সে শুধু ম্যাটেরিয়ালিস্টিক জিনিসটাই বুঝে, আমার ধারণা। সো মানুষের জীবন আসলে কি ম্যাটেরিয়ালিস্টিক না ইম্যাটেরিয়াল? আসলে মানুষের জীবনটা আসলে কি? জীবনটা তো হওয়া উচিত ইম্যাটেরিয়ালিস্টিক। কিরকম? মানে আপনি শুধু জিনিসপত্রের পিছে দৌড়াবেন বা ওই যে যেটা এখনই বললাম, তাহলে তো আসলে আপনি ওই যে বেঁচে থাকার যে একটা মজা আছে, আপনার একটা পাখির মতো মন আছে, আপনার আকাশে উঠতে ইচ্ছা করে, আকাশে উড়া যায় না, কিন্তু সেই জিনিসটা যদি ফিলটা নিতে চান, তাহলে তো আপনাকে ওইগুলা বুঝতে হবে, ওই জিনিসে মন দিতে হবে, আপনাকে ভাবতে শিখতে হবে, নিজের ভাবনার নিজের ভেতর ডুব দিতে পারতে হবে। শুধু যদি আপনি এখন লক্ষ্যের পিছে দৌড়ান যে আমাকে একটা এই জিনিস পাইতে হবে, আমি এটা হব, আমি এটা করব, আসলে ওই ওই পৃথিবীটা অনেক ব্যস্ত, অনেক। সো লক্ষ্যর পিছনে যদি না দৌড়ায়, যদি আসলে মানে যে প্রশ্নটা আমি আপনাকে শুরুতে করছিলাম, সো লক্ষ্যহীন ভাবে ব্রাউনীয় গতি নিয়ে আসলে একটা মানুষ কতদিন বাঁচতে পারে? না, লক্ষ্যের পিছে দৌড়ানো বলতে আমি আসলে বলতে চাইছি যে শুধুমাত্র কিছু অর্জনের জন্য, যেটা ম্যাটেরিয়ালিস্টিক, টাকা, গাড়ি, বাড়ি, যেটা সচরাচর মানুষ করে। বাংলাদেশে কি করে আপনি দেখেন, বিদেশে যায় কি করে একটা বাংলাদেশি, প্রথম টার্গেট করে যে আমি একটা বাসা বানাবো, আমি গাধার মতো খাটবো, আমি বাসা বানাবো, কিন্তু আমি উইকেন্ডেও যাব না, আমি সেই সময়ও কাজ করবো, এটা ভাবে সচরাচর, এটা ভাবে। এবং আমি যেও দেখছি যে এটাই আসলে ভাবে যে আমি সময় নষ্ট না করে আমি শুধু কামাই করব এবং আমি বাড়ি করব, গাড়ি করব, আমি এই দিকের জিনিসগুলি নিব। একটা বিদেশি কি করে, ভালো মন্দের বিচার আমি করতেছি না, একটা বিদেশি বা অনেকের টার্গেট থাকে, বাংলাদেশিরও হয়তো অনেকের টার্গেট থাকে যে আমি 7 দিন কাজ করবো, আমি আর 7 দিন আমি ঘুরবো, আছে না? এখন বিশ্ব ভ্রমণেও তো অনেকে যায়। আপনি কিভাবে টাকাটা খরচ করবেন? আপনি হয়তো জিনিস কিনে জিনিসই বাড়াইতেছেন, আবার আপনি হয়তো টাকা উড়ায় আপনি আরো 10টা মানুষকে দেখতে যাচ্ছেন, পৃথিবী দেখতেছেন। এখন কোনটা ভালো, এটা যার যার উপর ভ্যারি করতেছে। কিন্তু এই যে এই এক দল মানুষ কিন্তু এইটাই করতেছে, আরেকটা দল মানুষ কিন্তু ওইটা করতেছে। তো কার ভিউ বা কার ইয়েটা প্রসারিত হবে, দৃষ্টিটা বলেন? ওকে, সো যদি এখন আমরা কমার্শিয়াল ফিল্মের জায়গায় আসি, বাংলাদেশের যে কমার্শিয়াল ফিল্ম, এই কমার্শিয়াল ফিল্মগুলোকে কি আমি আর্ট কালচারের জায়গায় দেখতে পারি, নাকি এই ফিল্মগুলো আসলে আমার দৃষ্টিভঙ্গি তৈরিতে আসলে কতটুকু ইমপ্যাক্ট করবে, নাকি এটা পুরোটাই হচ্ছে একটা সাময়িক এন্টারটেনমেন্ট? না, কিন্তু আর্ট কালচারের পার্ট তো বটে, এটাকে পার্টের বাইরে না আর্ট কালচারের। কিন্তু ওই যে কে বানাচ্ছে, কিভাবে বানাইতেছে, সে আসলে কমফোর্টেবলি বানাইতেছে কিনা, তাকে আপনি সুযোগটা, সাপোর্ট, সব কিছু সে দিতেছেন কিনা, আসলে সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনার ভালো একটা মন আছে, কিন্তু আপনার কাছে টাকা নাই, বা আপনি কিছু নিতে পারতেছেন না, আপনি কোনো সুবিধা করতে পারতেছেন না। এক নায়ক দেখতে সেদিন কাঁদতেছে, তার ছবি যাইতে পারতেছে না ইয়েতে, তো মানে হল পাইতেছে না, সামহাও পলিটিক্সের শিকার বা কিছু। তো এখন এটা তো অবশ্যই আর্ট কালচারের একটা বিরাট পার্ট, এটা তো অবহেলা করা যাবে না। এটা তো একটা দেশের চলচ্চিত্র, মানে তো সেটা একটা দেশের অনেক বড় একটা জায়গা, যেটা দিয়ে আপামর আপনার দেশের সংস্কৃতি বলেন বা চিন্তা ভাবনার যে কোনো কিছুতে আপনি প্রভাব রাখতে পারেন। তো ওই যে আপনার যদি সাপোর্ট সিস্টেমটা তো গড়ে তুলতে হবে, ওটা যেহেতু নাই, সেজন্য হয়তো সবগুলাকে আপনি ওই যে আর্টিস্টিক মুভি হিসাবে বলতেছেন না, কিন্তু ওইগুলারকেও আপনি ওই দিকে প্যাটার্নটা চেঞ্জ করে বা যদি পৃষ্ঠপোষকতা করেন, হয়তো হইতে পারে। যেইগুলাকে আপনি কালচারাল মুভি বলতেছেন বা আর্টিস্টিক মুভি বলছেন, সেইগুলাও যে সব কয়টাই খুব ভালো অনেক কিছু নিয়ে আসছে তাও তো না। তো পুরা জিনিসটাকেই তো আসলে একটা সিস্টেমে আনা। ওভারঅল বাংলাদেশি আর্ট, যদি সাহিত্য, ফিল্ম, মিউজিকের ইয়েতে বলি, সো এইগুলার যদি আমি এর জায়গা থেকে বলি, কি বলে, মেরিটের জায়গা থেকে, মানে কোয়ালিটি মেরিট দুটোই আসলে সাবজেক্টিভ ব্যাপার। সো যদি আমরা রেফারেন্স ধরি যে ওয়েস্ট বেঙ্গলের সাপেক্ষে যদি আমাদের সিনেমা, সাহিত্য বা মিউজিককে কম্পেয়ার করি, সেইখানে আসলে আমাদেরটা আসলে কোন জায়গায় আসবে আপনার মনে হয়? আপনি আমাকে ওই অত দূরের আর্ট কালচার মিউজিক নিয়ে কথা বললে আমি মায়ের খাবো, পিটানি খাবো, কারণ আমি তো আসলে অত দূরের কথা বলার আমাদের এই রেফারেন্স হিসেবে কেউ করবে না, এটা তো আপনার পার্সোনাল অপিনিয়ন। আমি রাখি না হয়তো, কিন্তু বাংলাদেশের গান বা আগে ব্যান্ডের গান বা এখনো গান,
আর কি বললেন গান আর সাথে? গান, সাহিত্য আর ফিল্ম। গান, সাহিত্য, ফিল্মটা হয়তো বা দুর্বল আমার মনে হয়, কিন্তু গান তো আমার কাছে মনে হয় যে অনেকই সমৃদ্ধ বা অনেকই কাজ হইতেছে। হ্যাঁ, রক মিউজিক আমার কাছে বেশি। হ্যাঁ, এটা আমার কাছে ওয়েস্ট বেঙ্গলের চেয়ে কোনো অংশে কম মনে হয়, আগানোই লাগে এবং আমি গর্বই লাগে। এবং আমি যেহেতু একদম খুঁটে খুঁটে গান শোনা, আমি ওয়েস্টার্নও খুঁটে শোনা, এটাও শোনা, ওয়েস্ট বেঙ্গলের এগুলোও শোনা, আমার মনে হয় গানের জায়গাটা বাংলাদেশে অনেকই সমৃদ্ধ। আর লেখালেখিটা বলবো, এটা আসলে ওই যে মানে এটা তো গ্রোয়িং খুবই, তো আরও এটা ভালো হবেই আসলে। ভালো লিখলো না ভালো আসলো না এইটা ভেবে আসলে হতাশ হওয়ার কিছু নাই। ওইগুলা খারাপ কিছু হইলে যেগুলো নেওয়ার মতো না সেগুলো এমনি সরে যাবে, কিন্তু এই গতিটাও ভালো, কিন্তু মিউজিকটা অলরেডি গুড। আমি গর্ব করি। আপনাদের জেনারেশনে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা ভালো রকম ইনফ্লুয়েন্স ছিল। সো পরবর্তীতে দেখলাম সমরেশ মজুমদার, শীর্ষেন্দু এরাও পুরোপুরি বাংলাদেশে বেশ করছে। সো বাংলাদেশের মার্কেটে এরা আসলে এই যে ইনফ্লুয়েন্সটা তৈরি করলো, এটার পেছনে কারণটা কি বলে আপনার মনে হয়? কারণটা তো আসলে অত ডিটেইলে আমি বলতে পারবো না, কিন্তু আপনি সবসময় যে শুরুতেই এই ধরনের কথা বলেন, নিউজ নিয়ে কথা বলেন 10টা, আমি নিউজ নিয়ে কথা বলি, তাহলে তো চলে গেছে। তাহলে তো আমরা এই শো নিউজ নিয়েই করতাম না। সেটাই, আপনি টাইটেল দিলেন লাইফ আন্ডার দ্য সারফেস, আপনি নিউজ নিয়ে কথা বলতে চান, তাহলে তো হলো না। তো ওইটা আমার মনে হয় যে এখানে কিছু একটা আছে, মানে যারা বই ছাপায়, মানে এই জায়গাগুলোতে বাংলাদেশে কিছু ল্যাকিং আছে আমার এখন মনে হয়। যে মানে কিভাবে একটা বইয়ের পাবলিসিটি করা লাগবে, কিভাবে বইটাকে মানুষের কাছে পৌঁছাইতে হবে, এই জায়গাগুলোতে আমাদের ঘাটতিগুলার জায়গায় হয়তো অনেক কিছু ঢুকে গেছে। মানে আমাদের ভালো লেখক ধরেন একটা বই লিখছে, কিন্তু সেটা যে জায়গা মতো পৌঁছানো, মানুষের কাছে নিয়ে যাওয়া, বইয়ের দাম, বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট, এই জায়গাগুলো কে করবে? এটা কিন্তু এখন আমাদের এখানে লেখকও করতেছে, প্রকাশক হয়তো করতেছে না। এইগুলির একটা খুব মানে একটা ফরম্যাট দাঁড় করানো জরুরি, যেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, কিভাবে মার্কেটিং হবে, এগুলো আসলে অনেক দূর ভাবার চিন্তা করার জায়গা আছে। যে জায়গাটা আমার মনে হয় এখানে খুবই একটা ল্যাকিং আছে। এটা যদি ঠিক করা হয়, এখানে যদি কাজ করা হয়, আমার মনে হয় এটা ভালো একটা কিছু হবে। যেই জন্য অন্য লেখা কেন এটা বলতেছিলাম, যে ওই এগুলা কিভাবে ঢুকে যায়, কিভাবে সহজে চলে যায় কাছে। আর ভালো ভালো লেখক তো উঠে আসার আছেই ব্যাপার, কিন্তু ওই জিনিসটাও আছে। আচ্ছা, আপনি যেহেতু নিউজ নিয়ে একটা প্রশ্ন জানতে চাচ্ছেন, আমি নিউজ নিয়ে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে এই যে মিডিয়াতে আমরা যে নিউজগুলো দেখি, এইখানে এই মিডিয়াগুলো নিউজ করার ক্ষেত্রে আসলে কতটুকু মানে নিরপেক্ষতা বজায় রাখতে পারে? মিডিয়াগুলো তো কম বেশি দেখা যাচ্ছে যে কারো না কারো এজেন্ডা পূরণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা করে। তো সেক্ষেত্রে মানে যখন এটা আপনার নিজের মোরাল বা ইথিক্যালের সাথে কনফ্লিক্টিং হয়, তখন কি এটা শুধুমাত্র চাকরির কথা ভেবে করে যাওয়া সম্ভব, নাকি এটা এক ধরনের রক্তক্ষরণ তৈরি করে? না, এটা আসলে আমার মনে হয় কি, মানে আমাদের দেশের সিস্টেমটা হয়তো এমন যে আপনাকে নিজেকে শিক্ষিত হইতে হবে। আগে প্রথমে আপনি নিজে কনসাস হয়ে যাবেন, নিজে শিক্ষিত হয়ে যাবেন, তখন কে কি আপনাকে গিলাইতেছে ওইটা আপনি বুঝে ফেলবেন। তখন আপনি ওই যে ধরেন 2 ঘরানার 2টা পত্রিকা খুব নাম করা, 2টাই আপনি পড়বেন। তখন আসলে কেউ আপনাকে কিছু গিলাই দিতে পারবে না, কারণ আপনি নিজে তো তখন শিক্ষিত। আপনি তো জানেন যে এর ব্যাকগ্রাউন্ড এটা, এর ব্যাকগ্রাউন্ড এটা। ঠিক রক্তক্ষরণ না, কিন্তু কিছুটা কিন্তু আপনাকে মাথায় কনসিডার করতে হবে, যেহেতু এটা বাংলাদেশের কনটেক্সট। এক একটা দেশের কিন্তু এক এক রকম সিস্টেম থাকে। হ্যাঁ, কিন্তু সারা পৃথিবীতে তো নিজেকে শিক্ষিত হইতে হবে, নাহলে আপনি এটা কম বেশি প্রোপাগান্ডা যন্ত্র হিসেবেই কাজ করে সারা পৃথিবীতে। সেটা আলাদা করে বাংলাদেশের কথা কেন? সেই জন্য বিবিসি, সিএনএন এরাও তো কোনো না কোনো ওই জন্য আপনাকে তারপরও বাংলাদেশ যেহেতু, তা আপনাকে আরো স্বশিক্ষায় নিজেকে শিক্ষিত হয়ে বাই করে ফেলতে হবে প্যাটার্নটা, যে কে কিভাবে নিউজটা করতে পারে, এবং তাইলে আপনাকে আর ঠকতে হবে না যে আমি এটা ভুল করতেছি। তো স্বশিক্ষিত কিভাবে হব? মানে আমি চ্যানেল আই বা এনটিভিকে তো আমি একটা রিলায়েবল সোর্স হিসেবে জানি, তাহলে এখন আমাকে জানতে হবে যে এর মালিককে, এর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কে, এগুলো না কিভাবে স্বশিক্ষিত হব? স্বশিক্ষিত হবেন আপনি অনেক
কিছু যখন পড়বেন বা অনেক কিছু দেখবেন, এভাবে না আপনার একটা মানে যদি সচেতন হন তাহলে আপনার কিন্তু একটা গ্রো করবে। আপনি ওই যে খালি এনটিভি বললেন বা সময় বললেন তাইলেই যে আপনি গা ছেড়ে দিয়ে রিলাই করবেন, এই সুযোগটা মনে হয় এখন নাই। এখন ওই যে নিজেকে শিক্ষিত হইতে হবে, আপনি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখবেন, সব জায়গায় চোখ রাখলে কিন্তু আপনার নিজের ভিউয়েরই একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। ওই প্যাটার্নটা করার পরে আপনি আসলে নিউজটা দেখবেন। এখন এই প্যাটার্নটার কথা হয়েছে যেটা তো সবাই করতে পারবে না, সবাই করবেও না, সবার তো সময়ও নাই, বা সেই সুযোগে আপনারা প্রোপাগান্ডা ছড়াবেন, বা যে নিজেই সারাক্ষণ যা দেখতেছে তাই বিশ্বাস করতেছে, এইরকমও আছে। কিন্তু আপনাকে বেঁচে থাকতে হলে নিজেরটা নিজেকে মানে এখানে অনেকটা এরকম ব্যাপার আছে যে আপনাকে নিজেকে নিজে বাঁচাইতে হবে। আপনি ধরেন দাঁড়ায় আছেন, আপনার গাড়ি এসে আপনার গায়ের উপর উঠে পড়তে পারে, যেহেতু অনেক সময় সিস্টেম নাই বা আইন হচ্ছে না কিছু, আপনাকে কি করতে হবে, নিজেকে নিজে বাঁচাইতে হবে। এই জিনিসটা এখানে খুব দরকার। তাহলে আমরা যখন কোনো সেন্সিটিভ বিষয়ে নাটক বা ডকুমেন্টারি দেখি, সেখান থেকে এই সকল চরিত্র বা ঘটনা হচ্ছে কাল্পনিক, বাস্তবের কোনো কিছুর সাথে মিল নাই, তাহলে কি যখন আমরা কোনো নিউজ দেখবো নিচে কি তাহলে স্ক্রল হবে যে আপনি শিক্ষিত হওয়ার জন্য আরো কয়েকটি জায়গায় ভেরিফাই করুন? না, এটা হয়তো বা প্যাটার্ন। আপনি একটা নিউজ আপনি কিন্তু দুই দিকে মানে একটা ভালো মন্দ দুই দিক থেকেই প্যাটার্নটা আপনি দেখতে পারেন। সবসময় যে ওইটা উল্টাটাই দেখাচ্ছে বা ভুলটাই প্রমাণ করতেছে তা কিন্তু না। মানে যে কোনো জিনিসের দেখারও কিন্তু পার্সপেক্টিভ আছে। একজনের দিক দিয়ে আপনি একটা প্রতিষ্ঠানের কাছ থেকে অ্যাডের টাকা পান, হ্যাঁ, তো এখন তার সৌজন্যে তার একটা নিউজ আসছে, তো ওইটাতে আপনি কি করবেন? আপনি কি ওইটা দেখাবেন না দেখাবেন না? তা এখন সেই প্যাটার্ন সেই কালচারটা, ওই জন্যই বলছি যে আপনাকে তখন 2-3টা জিনিস দেখতে হবে। যখন ধরেন ওই চ্যানেল ওনার কাছ থেকে এই স্পন্সর নেয়, আবার ওই চ্যানেল নেয় না, তো এখন অত কিছুকে আপনি মাথায় রাখবেন? সব কিছু মিলে আপনার নিজের একটা দৃষ্টিভঙ্গি প্যাটার্ন তৈরি করতে হবে ওভারঅল, নাইলে আপনি নিউজ পাবেন না। 2000 সালে ইটিভি চালু হইলো, তারপরে আরো কয়েকটা চ্যানেল আসলো, এখন তো মনে হয় অনেকগুলো চ্যানেল, আমি জানি না শেষ পর্যন্ত কয়টা চ্যানেল। তো এই বাংলাদেশে এত চ্যানেলের আসলে কি দরকার, মানে এই চ্যানেলগুলো উপযোগিতা কি বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি আমাদের দেশের বা এত অল্প মানুষের জন্য এত চ্যানেলের আসলে কিন্তু খুব একটা দরকার নাই। এখন যেহেতু এগুলো বিজনেসম্যানরা রান করে, তো ওদের নানান ধরনের তাদের পার্সপেক্টিভ থাকে, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ কিন্তু সেই আমার মনে হয় কয়েকটা জিনিসই দেখে। ধরেন আপনি বাইরের কথা যদি চিন্তা করেন, CNN, BBC, আপনি কয়েকটা জিনিসের মধ্যেই রজেভেলি কয়েকটা জিনিসের মধ্যেই কিন্তু আসেন, ঘুরতেছেন। তো সবগুলি অনেক চ্যানেল আসছে বলে যে তারা জায়গা করে নিচ্ছে তা কিন্তু না। বা আপনি নিজেই বলেন, আপনি কি যে কোনোটাই মোহনা না, মানে আমি বলতেছি আপনি মোহনার উপর যতটা রিলাই করবেন নিউজের জন্য, বা সময়ের উপর যা করবেন, বা যমুনার উপর যেটা করবেন, সবগুলো কিন্তু আপনার প্যাটার্ন, আপনি নিজেও একটা ছক বানায় নিছেন কিন্তু আপনি এতদিন দেখে দেখে। তো আসলেই যে আমি সেটা নিচ্ছি তা কিন্তু না, কিন্তু এটা তো আসতেই হবে যেহেতু এটা বিজনেসম্যানদের দখল, কিন্তু নিউজম্যানরা চালাচ্ছে না আসলে, তাই না? তো বিজনেসম্যান তাদের কিছু পার্সপেক্টিভ আমি তো শুরুতে সেটাই বললাম যে এটা কি মানে যখন আপনি ব্যাকগ্রাউন্ডে কাজ করেন না আসলে তখন তো আসলে আপনি শুধু দায়িত্ব মানে চাকরিটাই করতেছেন নাকি, মানে যখন আপনার না, এমন না যে সব সময় একটা চাপের মুখে আপনাকে থাকতে হচ্ছে, এইটা কিন্তু না যে সব 24 ঘন্টায় আপনি একটা চাপের মুখে আছেন। আমার খুব জানার ইচ্ছা যে আপনি একই প্রতিষ্ঠানে 18 বছর কেন কাজ করেন, মানে আপনি জব কেন চেঞ্জ করেন নাই? মানে আপনি এনজিও সেক্টরে যাইতে পারতেন, কোনো এমএনসিতে ট্রাই করতে পারতেন। আপনি এই এতক্ষণ আপনি বলতেছিলেন আপনি এক্সপ্লোর করতে চান, আপনি এই করতে চান সেই করতে চান, অথচ জীবন কাটালেন আমি এক্সপ্লোর করতে চাই, এটা কখনোই বলি নাই, এটা আপনি ভুল করছেন। আমি বলছি যে আমি বসে থেকে ভাবতে রাজি আছি, এটা বলছি। এক্সপ্লোর করার জন্য আমি পৃথিবী দেখতে পাচ্ছি, আমি বলছি যে ওভাবে করে ভাবনার জন্য তৈরি করা যায় সেটা বলছি, কিন্তু আমি এক্সপ্লোর করতে চাই এটা বলি নাই। আমি এক জায়গায় বসে আছি কারণ আমি ওই যে মানুষ ভালোবাসি, তো আমি নিত্য নতুন মানুষ দেখবো খালি এইটা ভাবি নাই। আমার সাথে যারা আমাকে নিয়ে গড়ে উঠছে, আমাকে গড়ে তুলছে, আমি যাদের সাথে গড়ে উঠছি, আমার এই জায়গাগুলো ভেঙে যেতে খারাপ লাগতো। তো এই কারণে আমি অনেক জায়গায় গেছি টেছি, এটা হয়েছে সেটা হয়েছে। আমি ডয়েচে ভেলিতে ট্রেনিংয়ে গেছি নিউজ প্রডিউসার হিসাবে, তো সেখানেও মানে আমার কিন্তু স্কোপ হইতো, বা আমি আরেকটা কিছু করতে পারতাম, আরও কিছুতে নক করতে পারতাম, বা আমাকে কেউ ডাকতেছে আমি যাইতেছি, আমি কিন্তু সেগুলো করি নাই। এটা কিন্তু মানুষের জন্য ওই একই কথা যে এই মানুষগুলির সাথে আমি আমি মানুষ ভালোবাসি, বললাম যে মানুষ দেখতে আসছি, ওই কারণে আমার মনে হয়েছে যে এই মানুষগুলির সাথে থাকি, হয়তো আমি আরো 10,000 টাকা বাড়ায় আরেকটা চ্যানেলে জাম্প করতে পারতাম, বা আমার পজিশনটা হাই হয়ে যেত, বা আমি এই প্রোগ্রাম এখানে একটা প্যাটার্ন হয়ে গেছে, এখানে কিছু করা যাচ্ছে না, আমার পরে যারা আসছে তারাও অনেকে অনেক জায়গায় চলে গেছে, আমারও সেই স্কোপগুলো আসছে, আমি নেই নাই। আমার মনে হচ্ছে এই মানুষগুলোর সাথে থাকি, এইটা এই কারণে আমি সরি নাই, এটাই।
আপনার আলাপে বারবার জীবনানন্দ দাশের প্রসঙ্গ আসতেছে, আবারও করি যে জীবনানন্দ দাশ তো নিশ্চয়ই অনেক কবিতাই লিখছে, কিন্তু ঘুরে ফিরে আমাদের লোকজন রেফারেন্স হিসেবে শুধু এই বনলতা সেনের এই কেন দেয়? মানে জীবনানন্দ দাশকে বোঝার জন্য কি বনলতা সেনই আসল কবিতা, নাকি হচ্ছে ওই যে ক্যাম্প টাইপ কবিতা ওইটা আসলে আসল জীবনানন্দ দাশকে রিপ্রেজেন্ট করে? এটাই আমি বলতে চাচ্ছিলাম। আপনি তখন বলতেছিলেন যে নারীরা বেশি, আপনি করে দেখছেন, জরিপ করে দেখছেন যে বেশি জীবনানন্দ প্রীতি। এই জিনিসটা, এই জিনিসগুলির সাথে বরং ওই কথাটা লিঙ্কড, যে বনলতা সেন বা এই যে কিছু কবিতা আছে না, বা আমরা দুজন, একটা কবিতা আছে যে তোমার আমাকে খোঁজো না তুমি বহুদিন, তো ওই টাইপের বনলতা সেন, সুরঞ্জনা, ওইখানে যেও না, ওই কবিতাগুলোতে না ওই যে একটা নারী পুরুষের প্যাটার্ন আছে, যেটাতে একটা রোমান্টিকতা আছে বা কিছু, ওই জিনিসগুলি জনপ্রিয় হওয়ার কারণে ওই কথাটাই মনে হয় আসছে যে নারীরা ওনাকে, আপনি বলতেছিলেন যেটা। অ্যাকচুয়ালি আমার কাছে জীবনানন্দের চিত্র তো শুধু এটা না, মানে ওই যে বললাম যে বিপন্ন বিস্ময়, বা ওই যে ক্যাম্পে যেটা বলতেছেন, বা ওই যে মানে একটা হাহাকার, যেটা আমি কিন্তু ওইটাই ওনার বলতে আমি ওইটাকেই বুঝি, ওই মানে নিজের ভেতরে খুঁড়ে খুঁড়ে ঢুকার একটা ব্যাপার বুঝি। তো ওই কারণে ওই জিনিস থেকে আমি বলতেছিলাম যেটা নারী পুরুষের জায়গাটা ওইটা না, কিন্তু জনপ্রিয় হয়েছে ওই কবিতাগুলা দেখে মানুষ ওইগুলার পিছেই দৌড়ায়। ধরেন কিছুই পড়ে নাই, জানে জীবনানন্দ দাশ রূপসী বাংলা লিখছে, বা জীবনানন্দ দাশ বনলতা সেন লিখছে, তার যে আরও অজস্র কবিতা আছে ওই সব ট্র্যাকের, সেইগুলি তো আসলে আমার মনে হয় যে ওইগুলাই উনি, ওই বিপন্ন বিশ্বটাই উনি। আচ্ছা, সো আপনি বলতেছেন আপনার বই বের করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা এখনো কাজ করে না, কিন্তু দেখা গেল যে আপনার মৃত্যুর পরে অনেকগুলা অপ্রকাশিত পাণ্ডুলিপি প্রকাশিত হয়েছে, এরকম কোনো কাহিনী কি প্রকাশিত পাণ্ডুলিপি আর কি বের হবে? না, এরকম কিছুই না। দেখা গেল আপনার সিন্ধুক থেকে 5-10টা এরকম পাণ্ডুলিপি বের হয়েছে বড় বড়, ওরকম কোনো কাহিনী হওয়ার কোনো চান্স আছে কিনা? না, ওইরকম কোনো কাহিনী হওয়ার কিছু নাই। বই হয়তো বের করব মনে চাইলে, কিন্তু এখনই মানে আমারই মনে হয় যে আমি কি একেবারে বই বের করার মতো যে ওই দৌড়ে ছাপাই যেতে চাই না, মানে একটা দৌড়ের মতো মানুষ যে খালি হইছে দেখে আমি বাইর করে ফেললাম, এই সময় কি আদৌ আসছে কিনা, মানে আমার বই নিয়ে মানুষের সামনে যাওয়ার সুযোগ হয়েছে কিনা, আমার 100টা কবিতা জমলেই যে আমি সেটা নিয়ে মানুষকে খাইতে দিতে পারবো সেরকম তো না। আমার নিজের কাছেই আমার মনে হয় যে আমি অনেক আগে এটা এরকম একটা কথা মনে আছে যে কেউ একজন বলছিলেন যে একটা লেখা লিখলে কয়েকদিন তোষকের নিচে ঢুকায় রাখেন, কারণ এটা সাথে সাথেই ধরেন আমি একটা কবিতা লিখলাম, লিখেই আমি ফেসবুকে ছাইড়ে দিলাম, এরকম তো করে মানুষ, না লিখার আগেই ছাইড়ে দেয়। তো বিষয়টা হচ্ছে ছাইড়ে দেওয়া বলতে এই জন্যই এভাবে পোস্ট দেওয়া না বলে এইভাবে বলতেছি যে মানে দিয়ে দিলাম মানুষের খাও দেখো, কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম হওয়া উচিত না। আমি কিন্তু লিখলেই কোনো কিছু ঢেলে দিতে চাই না, আমি ওইটা দেখি 3-4 দিন 5 দিন পরে, এরকম চেষ্টা করি। ওই তোষকের নিচে কাগজটা ফেলে রাখলে কি হয় যে মানে অনেক দিন পরে আবার পইরা নিজের কাছেই অনেক সময় অনেক রকমের মনে হইতে পারে যেটা কি আসলে কিছু হইছে। সো এটা কি তাহলে আপনার জড়তা এটা একটু রয়ে শোয়ে, মানে একটা জিনিস করার সাথেই যে ওটা পরিবেশনযোগ্য হয়ে গেছে, কচ্ছপের মতো 300 বছর তো বাঁচবেন না, জীবনের অর্ধেকের বেশি তো খরচ হয়ে গেছে না, সেটা না, কিন্তু আমি একটা কিছু করলেই যে সেটা আমার মনে হয় যে আমি একটু দেখি না, যদি এমন হয় যে আপনি আসলে কখনোই পাবলিশ করতে চান না, সেটা আমি করতে চাই, আমি সামনের বছর বা তারপরের বছর হয়তো, সেটা আলাদা ব্যাপার। যে আপনি আসলে মূলত একজন পাঠক, কিন্তু আপনার লিখতে ইচ্ছা করে বলে আপনি শখের বসে টুকটাক লেখেন, সো সেটা একটা আলাদা তরিকা। কিন্তু যেহেতু আপনি কচ্ছপের মতো আয়ু পাবেন না, তাহলে এই যে আপনার কচ্ছপের মতো আয়ু পাবো না দেখে তো আমি নিজে স্যাটিসফাইড না হয়েই, আমি নিজে রেডি না হয়ে ভাবতে পারি না যে আমি একটা কিছু নিয়ে আমি দিয়ে দিলাম, যে আমার খালি ইচ্ছা করতেছে বলে আমি চলে গেলাম, এইটা করতে চাই না। তবে আমি করবো হয়তো সামনে। না ঠিক আছে, ইটস ওকে। আমি বলতে চাচ্ছি যে আপনি যে এই যে এটা আয়ু না পেলেও আমি সেটা নিয়ে ঝাঁপাই, মানে আপনার শুধু আয়ু পাবো না বলে যদি আমি ঝাঁপাই পড়ি তাহলে তো আমার কোয়ালিটি ফল করবে। আমি তো বলছি আমি কাজটা সবসময় একটা প্রার্থনার মতো, এটা তো আমি 100%ই দিতে চাই। সো আমি 100%ই দেখতে চাই আজকে কবিতাটা, কালকেও আমার যদি ওই রকম ফিলিংস হয়, চেঞ্জ করি না করি, তারপর না হয় আমি দিলাম, একটু রয়ে সই না হয় দিলাম। এটা আমার যেটা পয়েন্ট, যে আপনার প্রকাশের ক্ষেত্রে আপনার যে এটা কি বলে অবস্থানটা, এটাকে কি আমরা পারফেকশনিস্ট মনোভাব বলবো, জড়তা বলবো, নাকি সংকোচ বলবো, নাকি এটা হচ্ছে অনীহা বলবো? মানে আপনার এই প্রকাশ জনিত আপনার যে স্ট্যান্ড, এটার জন্য উপযুক্ত শব্দ কোনটা? এইটা আসলে যে খুব প্রলংড একটা টাইম নিতেছি সেটা না, যে আপনি বললেন যে মরে যেতে পারি, এটা আমার কাছে মনে হয় কি যে মানে ইনস্ট্যান্ট আপনি যখন কোন একটা কিছুর মধ্যে থাকেন, ইনস্ট্যান্ট করো, আপনি তো লেখেন অনেক বছর হয়েছে, প্রায় 20 বছর হয়েছে না? মানে আমি যে বললাম যে আপনি ধরেন কোন একটা কাজের মধ্যে আছেন ভেতরে,
তখন কিন্তু চট করে যে কোনো লেখা, ধরেন আপনি একটা গল্প লিখছেন, আপনি চট করে গল্পটা আপনি আরেকবার পড়লে যতটা না এটা ভুল ভাল বের করতে পারবেন, আমার মনে হয় যে একটু যদি আপনি অন্য কাউকে দিয়ে পড়ান, সে কিন্তু আরেকটা ভালো একটা ভিউ দিতে পারবে। আপনার সাথে মতবিরোধ হইতে পারে, কিন্তু ভিউ দিতে পারবে। কোনো কিছুই একটু মানে রয়ে শয়ে করলে না জিনিসটাকে আর একটু ভালো করে বিশ্লেষণ করা যায়। তো এটাকে আপনি পারফেকশনিস্ট বলতে পারেন কিছুটা। তো আমি চাই যে জিনিসটা অখাদ্য কিছু জানি মানুষের সামনে দিয়ে না দিই, এইটা ভাবি। বাট আপনি কিভাবে শিওর হলেন যে আপনার এই সমস্ত প্রস্তুতির পরে যে জিনিসটা আপনি ডেলিভার করবেন সেটা অখাদ্য হবে না? নিজের স্যাটিসফ্যাকশনটা জানি আসে, সেইটার জন্য আমি দ্বিতীয়বার দেখতে চাই, এইটাই। আচ্ছা, সো এই যে আপনি এখন কালকে ফেরত যাবেন আমেরিকা থেকে, মানে বাংলাদেশ থেকে আমেরিকায় ফেরত যাবেন, সো বাংলাদেশ থেকে আপনি কি নিয়ে যাচ্ছেন? বাংলাদেশ থেকে আমি আমাকে নিয়ে যাচ্ছি। না, আমি তখন মনে হয়েছিল যে আমি আমাকে রেখে যাচ্ছি, এখানে আমার সবকিছু আছে, আমি সবকিছু আমাকে আমি রেখে গেছি, আমার তো ওখানে কিছু নাই। এখন আমি আসছি আসলে আমাকে, আমার ওই যে বললাম যে আমার জায়গাগুলো দেখতে, যে আমি কিভাবে কোথায় কি করছি, আমার বেড়ে ওঠাটাকে আমি দেখছি, দেখে আমার মনে হয়েছে যে আমাকে আমি নিছি, আমি আমাকেই নিয়ে যাইতেছি। মানে এই স্যাটিসফ্যাকশনটা আমার হয়েছে যে আমি আমাকে নিছি। এখন ওখানে থাকবো কি করব সেটা ডিফারেন্ট, বাট আমি আসলেই আমার সব জায়গাগুলো থেকে আমাকে শুষে নিছি। ওকে। এবং সেটা নেওয়ার জন্য আমার এইরকম একটা ব্রেক দরকার ছিল, সেটা আসলে জিনিসের মধ্যে থেকে কেউ নিতে পারে না, আমার ধারণা যেটা সেটা বলতেছি। যে এটা আসলে আপনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন বা আপনি এর মধ্যেই আসেন, আপনি এখন ভাবলেন যে আমাকেই আমি দেখি, এটা হয় না। আপনি যখন এখান থেকে ব্রেক নিছেন, আপনি যখন ছুটে গেছেন, তখন এসে জায়গাটাকে আপনি অন্যভাবে পাচ্ছেন। আসলে পুরাটাই অন্যরকম, পুরাটাই ডিফারেন্ট। তখন আপনার নিজেকে দেখা মিলানোটা আসলে খুব কঠিন। আচ্ছা, সো যদি এরকম হয় যে আপনি বাংলাদেশে আর আসলেন না, আপনি আমেরিকাতে সেটেল হয়ে গেলেন, সো আপনার ওই লাইফে আসলে এই বাংলাদেশ কিভাবে রোল প্লে করবে? ওই যে বললাম, বাংলাদেশ তো আসলে রোল প্লে করবে না, রোল প্লে করবে বাংলাদেশ বলতে আমি এখানকার মানুষজন বা আপনার এখানকার আমার মানুষজনগুলো তো রোল প্লে করেই ফেলছে, নিশ্চয়ই আরো করবে, কিন্তু ওই মানুষগুলার রোলেই তো আমি এত বড় হয়েছি, ওইটা তো আমার সাথেই আছে, ওগুলো আমার পার্ট। ওইগুলা কেটে ফেলতে চাইলেও আমি কেটে ফেলতে পারবো না, তাদেরকে নিয়েই আমি চলতেছি। সেই চলাটাকেই কিভাবে আরো চালাবো বা আরো চলবে, সেটার জন্যই আমি আমাকে নিয়ে যাচ্ছি। তো আমার তো মনে হয় এটা তো ওভারঅল আমার জীবনে চলবে। আর এই কথাটা ঠিক না যে আমি ওখানেই থেকে গেলাম, মানে আমি বলছি ধরে নেন না, এটা ধরা যাবে না, কারণ আমি আমাকে নিছি, দেখছি, চিনছি। এই বয়সের পরে আসলে হুইমসের সময় আমি ডিসিশন চেঞ্জ করলাম, এইটা ঠিক মনে হয় না আমার এখন পর্যন্ত। এটা চিন্তার প্যাটার্ন যে আমি কয়েক বছর পরে আমি এখানে ব্যাক করবো আর কি। আচ্ছা, এবং এই সব কাজের আমার ভালো লাগার কাজের মধ্যে থাকবো। ওকে, তাহলে কাউন্টার প্রশ্ন করি, তাহলে এই বয়সে আমেরিকায় যে 4 বছর 5 বছর 2 বছর হোয়াট এভার দ্য টাইম লেন্থ, সেইটা আসলে আপনার জীবনে কি ভ্যালু অ্যাড করলো? এটা তো আমি বললাম, আমার পরিবার চলে যাচ্ছে, আমি তাদেরকে গেছি, ভ্যালু অ্যাড করলো কিভাবে? তো ওই টাইমটুককে তো আমি কাজে লাগাবো। এখন আমি তো ওই টাইমটুককে আসলে ফেলে দিচ্ছি না। এখন তো আমি ব্রেক নিয়ে বললাম আমি আমাকে চেনার জন্য আসছি, কিন্তু ওই নেক্সট আমি যখন যাচ্ছি, যে অফকোর্স আমি ভ্যালু অ্যাড করে এমন কিছুতেই সংযুক্ত হব বা এমন কিছু করব, এরকমই আমার প্ল্যান আছে। আচ্ছা, সো মানুষের তো অমরত্বের একটা প্রত্যাশা থাকে, বাট আপনি যে এটা নিয়ে চিন্তা করেন, আপনার অমরত্ব নিয়ে কোনো চিন্তা ভাবনা না? আমার অমরত্বের কোনো চিন্তাই নাই, মানে ইনফ্যাক্ট কি এটা। আচ্ছা, সো আপনি তাহলে নার্সিসিস্ট না নাকি আপনি নার্সিসিস্ট? একদমই না, নার্সিসিস্ট তো আমি নাই, কখনোই না। আচ্ছা, সো তাহলে আপনি কামলা খাটি, তো আমি কিভাবে নার্সিসিস্ট হইলাম? কামলা খেটে দিচ্ছি। আর তাহলে আপনি কি নির্লিপ্ত? তা কেন, আমি তো অবশ্যই আমি আড্ডা পাচ, তো ওই সেন্সে নির্লিপ্ত আমি বলতে পারবো না। না, নির্লিপ্ত না। নাকি আপনি পারফর্মার, মানে আপনি যে জিনিসটা যখন যেটা পাচ্ছি পারফর্ম করতেছি। হ্যাঁ, মানে যখন যেটা পাচ্ছেন পারফর্ম করতেছেন, এবং আপনি আপনার যে চেহারাটা শো করতেছেন সেটা আসলে আপনি না, আপনার ব্যাক অফ দ্য মাইন্ড আসলে একটা অন্য জিনিস খেলা করে, এবং আপনি আসলে একটা অন্য মানুষ। সো বেসিক্যালি কি আপনি একজন পারফর্মিং আর্টিস্ট?
ওইটা তো বললেন মানে প্রতিটা মানুষই পারফর্মিং আর্টিস্ট, আসলে কার কতটুকু আপনি সামনে আয়না দেখবেন বলেন? হ্যাঁ মানে সবাই পার্সেন্টেজ যেমন হ্যাঁ মানে আপনার হয়তো 90% পারফরমেন্স, 10% রিয়েল, আরেকজনের হয়তো 80% পারফরমেন্স। ঠিক এরকম না, আসলে আমার সাথে কিছুক্ষণ বসলে মিশলেই বোঝা যাবে যে আলটিমেটলি যে আমার যে নীরবতাটা আছে, বা মানে আমি যে হাউ কাউ বলেন, হইচই বলেন, কাজ করতেছি বা যেটা করতেছি, আলটিমেটলি তারপরে যখন আমি ওই যে একই সাথে যখন আমি ঠিক উল্টাটায় চলে যাই, এটা আমার সাথে কিছুক্ষণ বসলে থাকলেই বোঝা যায়। সো এটাকে ঠিক ওই অভিনয় করে পারফর্ম করতেছি ঠিক ওই তাহলে কি মানে এই যে জায়গাটা না। আপনার এই প্যারাডক্সিক্যাল নামের কোনো প্রভাব আপনার ক্যারেক্টারের উপরে পড়ছে? ওই নামের প্রভাব না পড়লেও ভেতরে এই ব্যাপারটা আছে যে খুব হাই ইয়ে হয়ে যাওয়া, আবার খুব একটু নিজের মধ্যে ঢুকে যাওয়া। বাট যদি মানে আসলেই আপনাকে ই করা হয়, মানে এক শব্দে করা হয়, মানে আপনার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ কোনটা দেবে? এটা আপনি বলেন। আমি তো আপনার বেশ কয়েকটা অপশন দিই, আপনার তো পছন্দ হচ্ছে না, তার মানে আমি আর আপনি সেম স্পেসে নাই আসলে। না, এক শব্দ জানি না। যেমন আপনাকে যে কয়টা বললাম সেটা তো হলো না। সো আপনি কি তাহলে আসলে আমি আমার জীবনে মানুষের সম্পর্ক জমানোর চেষ্টা করছি, এটাই করি আসলে। এর বাইরে আসলে আমার অর্জন কিছু নাই, অত কিছু। সো আপনি আসলে কানেকশন পছন্দ করেন? কানেকশন বলেন বা কানেকশন কানেকশন এন্ড বন্ডিং, কোয়ান্টিটি বাড়ায়া কানেকশন, এটা না, কিন্তু না আমার বন্ডিং তো বন্ডিং এর সাথে তো আসলে ডেপথ থাকতে হয়। বন্ডিং এর ডেপথ ওইটাই আমি জমাইছি সারা জীবন, ওইটাকেই চর্চা করছি, ওইটারই প্রার্থনা করি। তো ওইটাই আমার সম্পদ, এইটাই। ওকে, সো আপু আপনি যান, আমেরিকায় যান, আপনার সাথে নিশ্চয়ই কথা হবে আবার। আপনি চা খান, দেখা হবে, আপনি আমেরিকায় চলে আসেন, আপনার সাথে দেখা হবে। হ্যাঁ মানে আগামী কয়েক বছরের যে দেশগুলো ভিজিট করার ইচ্ছা আছে সেখানে আমেরিকা আছে। আচ্ছা, সো ঠিক আছে আপু, আপনি চা খান। সো প্যারাডক্সিক্যাল নাম থেকে যে আগ্রহ, এবং সেই আগ্রহ থেকে বাবুল রেশিওতে যে লম্বা আলাপ, সেই আলাপটা বলা যেতে পারে এটা হচ্ছে একটা অর্ধ সমাপ্ত আলাপ। কারণ আমার মনে হয় যে ওনার সাথে আমার আবার কোনো একটা এপিসোড করতে হবে, যখন উনি দেশে ফেরত আসবে ততক্ষণ নিশ্চয়ই আশা করি বাবুল রেশিও থাকবে। সো আমার এই যে লাইফ আন্ডার দ্য সারফেস যে ওনার যে ট্যাগলাইন ছিল, সেই ট্যাগলাইন থেকে যে উপলব্ধিগুলো, সেই উপলব্ধিগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থেকে এক জায়গায় আসার পরে শেষ পর্যন্ত জিনিসটা কী দাঁড়াইছে আমি ঠিক জানি না। আমার মনে হয় সব কিছু জানার প্রয়োজনও নাই। কিছু জিনিস আসলে যত সময় যায়, সময়ের সাথে সাথে সেটা ওর্থ এবং নিড ভ্যালু বাড়ে। সো যেহেতু আমি একজন স্বার্থপর মানুষ এবং লেখালেখিতে কাজে না লাগলে কোনো কিছুর পেছনে আমি টাইম এবং এনার্জি ইনভেস্ট করি না, আমার মনে হয় যে আমার লেখালেখিতে সামনে ওনার কোনো কন্ট্রিবিউশন থাকবে বলে আমার মনে হয়। সো থাকুক বা না থাকুক, যেটা মনে হয়েছে সেটাই শেষ কথা। সো আজকের মতো আলাপ এখানেই শেষ। ভবিষ্যতে বাবুলের সাথে আবার কখনো ওয়াহিদা মিশা আপুর সাথে কথা হবে, সে পর্যন্ত প্রত্যাশা রাখতে পারি। সবাই ভালো থাকেন।